হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিএসসি ওয়ালা। আশা করি প্রত্যেকে ভালো আছো। অ্যানাদার সেশন তোমাদের জন্য একটা নতুন সেশন নিয়ে হাজির হয়েছি। তোমাদের সামনে আছে ডব্লিউবিসিএস প্রিলিমস 2024। তো সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে একদম ডেসক্রিপটিভ ভার্সনে পড়াচ্ছি এবং তার সাথে থাকছে কিছু তোমাদের হোমওয়ার্ক সেশন। সো একদম বেসিক থেকে স্টার্ট করেছি। দেখে নাও, প্রথম টপিক দেখতেই পাচ্ছ তোমরা আছে হচ্ছে আজকে লেকচার 1। সো প্রথম টপিক দেখতেই পাচ্ছ আছে সেল অ্যান্ড সেল ডিভিশন, মানে টোটাল আমরা কোষ বিভাজন এবং হচ্ছে কোষীয় অঙ্গাণুগুলো যেগুলো আছে সেগুলো একদম ডিটেলসে আজকে আলোচনা করব। তো চলো স্টার্ট করা যাক আজকের সেশন। দেখে নাও, তো আজকের সেশন আছে সেল এবং সেল ডিভিশন, কোষ এবং কোষ বিভাজন অলরেডি বলে দিলাম, এবং তার সাথে থাকছে আমি পড়িয়ে দেওয়ার পর তোমাদের সঙ্গে থাকছে হচ্ছে 10টা এমসিকিউ, যেটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করবে। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট টপিক, প্রত্যেকে সেই ক্লাস 9-10 থেকে পড়েছো বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, যেটা ভার্সনে পড়েছো ডোন্ট ওয়ারি। আমাদের সায়েন্সের একটা সুবিধা হচ্ছে যে মোটামুটি আমাদের টার্মিনোলজিগুলো একদম সেম থাকে বাংলা এবং ইংলিশ ভার্সন, সো কোনো চাপ নেই। শুরু করা যাক। আমরা একদম ফার্স্ট টপিক কোষ, ওভারঅল কোষ সম্পর্কে একটু আইডিয়া। তো কোষ মানে আমরা প্রত্যেকে জানি যে একদম বেসিক ইউনিট হচ্ছে আমাদের সেল, রাইট? একদম বেসিক ইউনিট হচ্ছে আমাদের সেল। তো প্রত্যেকে জানো যে জাস্ট হচ্ছে একটা সিম্পল বা স্মলেস্ট ইউনিট হচ্ছে, একদম স্মলেস্ট ইউনিট হচ্ছে আমাদের সেল, একদম ছোট ইউনিট সেল। তো অনেকগুলো সেল মিলে যেটা তৈরি হয় প্রত্যেকে জানো, আশা করি একদম জাস্ট রিভিশন হয়ে যাক একটা। সো প্রত্যেকে জানো যে অনেকগুলো সেল মিলে তৈরি হয় টিস্যু, মানে কলা, এবং অনেকগুলো টিস্যু মিলে তৈরি করছে অর্গ্যান, কিডনি, লিভার, লাংস, হার্ট, এগুলো, দেন পুরো হচ্ছে আমাদের বডি তৈরি হচ্ছে, রাইট? সো একদম বেসিক ইউনিট বা বলতে পারো স্মলেস্ট ইউনিট, ছোটবেলা থেকে আমরা পড়েছি। গঠনগত এবং কার্যগত একক হচ্ছে আমাদের কোষ, রাইট? সো এটা না বলে আমি জাস্ট এখানে দেখে নাও বিল্ডিং ব্লকস অফ লাইফ। আমাদের পুরো এই যে দেহটা তৈরি হয়েছে, পুরো বডিতে মানে কোটি কোটি হচ্ছে কোষ আছে, এই কোষগুলো দিয়ে আমাদের পুরো বডি তৈরি হয়েছে। আচ্ছা, কোষ সম্পর্কিত স্টাডি হচ্ছে দেখে নাও সাইটোলজি বা কোষবিদ্যা। প্রথম কে ডিসকভার করেছেন এগুলো অলরেডি পড়া, একবার জাস্ট রিভিশন হয়ে যাক তোমাদের সবার সাথে। সো প্রথম কোষ আবিষ্কার করেছিলেন, এটা আমরা প্রত্যেকে জানি, ফেমাস নাম রবার্ট হুক। কত সাল? 1665, এটা বিখ্যাত সাল। কোথা থেকে? কর্ক সেকশন, মানে গাছের ছাল। আচ্ছা, এখানে ছবি দেখো, ছবি রাখা আছে, দেখে নাও প্রত্যেকে। সো ছবিটা দেখে নাও, যে ভীষণই হ্যান্ডসাম গাই, দেখে নাও রবার্ট হুক। ইনি প্রথম হচ্ছে মৃত কোষ আবিষ্কার করেছিলেন। কোথা থেকে? কর্ক সেল। আগেকার দিনে একটু হোমিওপ্যাথি, যখন তোমরা ডাক্তার দেখাতে যেতে, হোমিওপ্যাথি ডক্টরের কাছে যখন ওষুধ দিত দেখবে ওপরে একটা কাঠের ছিপি লাগানো থাকতো, ওটাই হচ্ছে কর্ক বা গাছের ছাল। সেই কর্ক হচ্ছে ডেড বা মৃত কোষ। তাহলে প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক নামক বিজ্ঞানী। কত সাল? 1665 সাল। এই যে দেখে নাও, এইটা হচ্ছে তোমার কি না কর্ক। আচ্ছা, রবার্ট হুকের একটা বিখ্যাত বই, এটা ভীষণভাবে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। রবার্ট হুকের একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। ওকে, মাইক্রোগ্রাফিয়া পরীক্ষায় ভীষণভাবে আসে। রবার্ট হুকের বইটার নাম জিজ্ঞেস করে মাইক্রোগ্রাফিয়া। চলো এবার চলে আসি, রবার্ট হুক যেহেতু প্রথম কোষ আবিষ্কার করেছিলেন, এনাকে বলা হয় ফাদার অফ সাইটোলজি বা কোষবিদ্যার জনক। ওকে, নেক্সট চলে আসি, প্রথম আবিষ্কার করলেন মৃত কোষ রবার্ট হুক। সো প্রথম জীবন্ত কোষ বা লিভিং সেল আবিষ্কার করেছিলেন ফেমাস বিজ্ঞানী, প্রত্যেকে জানো, অ্যান্টন ভন লিউয়েনহক। সো লিউয়েনহক, এই যে দেখো এই ভদ্রলোকের নাম হচ্ছে লিউয়েনহক। তো উনি হচ্ছেন আবিষ্কার করেছিলেন কি না জীবন্ত কোষ। এছাড়াও উনি কি কি ডিসকভার করেছিলেন তোমাদের প্রচুর পড়িয়েছি আমি। ব্যাকটেরিয়াও উনি আবিষ্কার করেছিলেন। প্রোটোজোয়া মানে আদ্য প্রাণী উনি আবিষ্কার করলেন। স্পার্ম শুক্রাণু আবিষ্কার করেছিলেন। এছাড়াও লোহিত রক্তকণিকা আবিষ্কার করেছিলেন। এছাড়াও আবিষ্কার করেছিলেন মাইক্রোস্কোপ। সো এত কিছু হচ্ছে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীর নাম বলবো অ্যান্টনি ভন লিউয়েনহক। ওকে, সো প্রথম পয়েন্ট ওভারঅল একটা ডিসকাশন কোষের দিয়ে দিলাম। চলো নেক্সট, ভেরি ভেরি ফেমাস পয়েন্ট, একদম ভীষণভাবে ইম্পর্টেন্ট, জাস্ট দেখে নাও তোমাদের সাইজেস অফ সেল, মানে কোষের আকার এবং আকৃতি। তো যেটা আসে সব থেকে ক্ষুদ্রতম কোষ, সারা
ইউনিভার্স, স্মলেস্ট সেল অফ ইউনিভার্স, ঠিক আছে, স্মলেস্ট সেল অফ ইউনিভার্স, মহাবিশ্বের একদম হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কোষ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম নামক একটা ব্যাকটেরিয়া। সব থেকে দেখে নাও লার্জেস্ট অ্যানিমাল সেল, আমাদের বৃহত্তম প্রাণী কোষ এগ অফ অস্ট্রিচ, অস্ট্রিচ মানে আমরা প্রত্যেকে জানি উট পাখির ডিম, রাইট, উট পাখির ডিম। লংগেস্ট হিউম্যান সেল, আমাদের সব থেকে দীর্ঘতম কোষ হচ্ছে নার্ভ সেল, প্রত্যেকে আশা করি বাংলা জানো, স্নায়ু কোষ, নার্ভের রোগী বলি স্নায়ু কোষ। স্মলেস্ট হিউম্যান সেল, সব থেকে হচ্ছে ছোট ক্ষুদ্রতম মনুষ্য কোষ। আচ্ছা, এখানে আমি দুটো ভাগে ভাগ করছি। স্পার্ম সেলটা তোমরা দেবে না, বলবে তোমরা অনুচক্রিকা বা প্লেটলেট, অনুচক্রিকা বা প্লেটলেট। ওকে, তাহলে ম্যাম স্পার্ম কি বলবো? যদি তোমাদের জিজ্ঞেস করে হিউম্যান স্মলেস্ট গ্যামেট, ঠিক আছে, হিউম্যান স্মলেস্ট গ্যামেট সেল, দেন অ্যান্সার করব শুক্রাণু বা স্পার্ম। সিমিলারলি যদি জিজ্ঞেস করে হিউম্যান লার্জেস্ট গ্যামেট সেল, তাহলে সব থেকে বৃহত্তম মানুষের গ্যামেট সেলের নাম কি? তখন আমরা অ্যান্সার করব ফিমেল এগ, মানে মহিলাদের ডিম, ঠিক আছে, ফিমেল এগ। ডান, চলো তাহলে বলে দিলাম সব থেকে মানুষের ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা, সব থেকে মানুষের বৃহত্তম কোষ হচ্ছে স্নায়ু কোষ, মানুষের সব থেকে ক্ষুদ্রতম গ্যামেট কোষ হচ্ছে শুক্রাণু, মানুষের সব থেকে বৃহত্তম গ্যামেট কোষ হচ্ছে আমাদের এগ বা মহিলাদের ডিম্বাণু। দেখো এখানে অলরেডি লেখা আছে লার্জেস্ট হিউম্যান গ্যামেট হচ্ছে বলবো আমরা ফিমেল এগ। আচ্ছা, এবার চলে আসো নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, হোয়াট ডু ইউ মিন বাই সেল থিওরি বা কোষ তত্ত্ব। তাহলে আমরা প্রত্যেকে বেঁচে আছি লিভিং, সো অবশ্যই আমাদের আছে কোষ। তাহলে এই যে আমরা সমস্ত লিভিং প্লান্ট এবং অ্যানিমাল, সমস্ত জীবন্ত উদ্ভিদ এবং প্রাণীদের অবশ্যই থাকবে কোষ, এটাই হচ্ছে কোষ থিওরি। সো পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করবে না যে কোষ থিওরি মানে লেখো, পরীক্ষায় সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করবে যে কোষ থিওরি বা মডার্ন সেল থিওরি কে আবিষ্কার করেছিলেন? রুডল্ফ ভিরকো, ঠিক আছে। আর যদি নর্মাল তোমাদের জিজ্ঞেস করে, নর্মাল যদি জিজ্ঞেস করে যে জাস্ট যদি জিজ্ঞেস করে সেল থিওরি ওয়াজ প্রপোজড বাই, তাহলে সেল থিওরি কে প্রপোজ করেছিলেন? প্রপোজড বাই। ওকে, তাহলে জাস্ট নর্মাল সেল থিওরি বলেছিলেন। দুজন বিজ্ঞানীর নাম বলবে, এস মনে রাখবে, স্ক্লিডেন অ্যান্ড সোয়ান। ওকে, স্ক্লিডেন অ্যান্ড সোয়ান, এস মনে রাখবে ভালো করে। আর মডার্ন সেল থিওরি বা আধুনিক কোষতত্ত্বকে প্রবর্তন করেছিলেন রুডল্ফ ভিরকো। তাহলে কোষতত্ত্ব প্রবর্তন করেছিলেন পুরনো কোষতত্ত্ব স্ক্লিডেন এবং সোয়ান, আধুনিক কোষতত্ত্ব প্রবর্তন করেছিলেন রুডল্ফ ভিরকো। দেন দেখে নাও ভীষণভাবে জিজ্ঞেস করে কে আমাদের কোনো কোষতত্ত্ব মানে না, ফেমাস কোশ্চেন, ভাইরাস। সো ভাইরাস ছোটবেলা থেকে পড়ছো, জীব আর জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, বাইরে যখন থাকে ডেড বডির মতো পড়ে থাকে, আমাদের শরীরে ঢুকলে তারা জীবন্ত হয়ে যায়। সো ভাইরাস কোনো কোষতত্ত্ব মানে না। তাহলে এখান থেকে অনেক কটা কোশ্চেন পেলাম। কোষতত্ত্বকে আবিষ্কার করেছিলেন স্ক্লিডেন এবং সোয়ান, আধুনিক কোষতত্ত্ব আবিষ্কার করেন রুডল্ফ ভিরকো, কে কোনো কোষতত্ত্ব মানে না বলবো ভাইরাস। দেন আমরা পড়লাম সাইজেস অফ সেল। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক। নেক্সট চলে আসি, দেয়ার আর টু কিংডমস অফ দ্য আর্থ। আমরা প্রত্যেকে জানি সারা পৃথিবীতে দু ধরনের জগৎ দেখা যায়, কিংডম মানে হচ্ছে জগৎ। দুটো ভীষণ সুন্দর ছবি দেখতেই পাচ্ছ ম্যাম, দিস ইজ ভীষণ সুন্দর, দেখে নাও আছে তোমার উদ্ভিদ জগৎ, অ্যান্ড দিস ইজ অ্যানিমাল কিংডম মানে প্রাণী জগৎ। তাহলে উদ্ভিদেরও কোষ আছে, প্রাণীদেরও কোষ আছে, আমরা ছোট থেকে পড়ে আসছি। চলে যাওয়া যাক আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি। মেন পার্থক্য আমরা সবাই জানি, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ প্লান্ট সেল। বাইরেটা বুঝতেই পারছো, সেল ওয়াল, যেটা বাংলায় পড়েছি কোষ প্রাচীর।
ভেতরে কি থাকে? একদম আমরা জানি কোষ পর্দা বা সেল মেমব্রেন। তার ভেতরে থাকে, আমরা জানি ডিমের কুসুম খাই সবাই, ডিমের কুসুম হচ্ছে নিউক্লিয়াস, এবং থাকে লিকুইড পোর্শন যার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। তো এই হচ্ছে একটা উদ্ভিদ কোষের ছবি। তাহলে প্রাণী কোষের ছবি কিরকম হবে? জাস্ট দেখে নাও, দিস ইজ দ্য অ্যানিমাল সেল, যার বাইরের লেয়ার থাকে কোষ পর্দা বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। একইভাবে থাকছে কি? নিউক্লিয়াস, এবং একইভাবে থাকছে লিকুইড পার্ট হচ্ছে কি বলবো আমরা? প্রোটোপ্লাজম, রাইট? তাহলে কি দেখে নাও, তাহলে একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষের ডিফারেন্স আমরা ছোট থেকে পড়ছি। উদ্ভিদ কোষের আছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, প্রাণী কোষের আছে কোষ পর্দা বা সেল মেমব্রেন। নেক্সট চলে আসো, অনলি ওয়ান সেন্ট্রাল লার্জ ভ্যাকুওল ইজ প্রেজেন্ট। মানে আমি এখানে যদি কালারটা চেঞ্জ করি তাহলে দেখে নাও এরকম একটা বড় হচ্ছে থাকে কি না ভ্যাকুওল, বাংলায় পড়েছো কোষ গহ্বর। ঠিক আছে, ভ্যাকুওল মানে কি? কোষ গহ্বর। ঠিক আছে, আর সেক্ষেত্রে যদি দেখো প্রাণী কোষের ক্ষেত্রে জাস্ট থাকে ছোট্ট ছোট্ট প্রচুর ভ্যাকুওলস। ওকে, অনেক কোষ। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা ট্রিক্স বলবো তোমাদের। আমাদের এভাবেই মনে রাখবে যে আমাদের মনে তো প্রচুর পাপ থাকে। আমরা দেখবে সবসময় লোকের খালি ভাবি যে কার কীরকম ক্ষতি হবে, তো আমাদের মনে প্রচুর পাপ থাকে। তাহলে এই জন্য আমাদের শরীরে অনেক কটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর থাকে। উদ্ভিদের মনে কোনো পাপ থাকে না, সেজন্য তাদের একটা জাস্ট একটা বড়সড় সেন্ট্রাল ভ্যাকুওল থাকে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল। চলে আসো নেক্সট টপিক, পার্টস অফ সেল। অলরেডি আমরা ছবি এঁকে দেখলাম, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ সেল। ঠিক আছে, একদম বাইরের লেয়ারটা আমরা দেখলাম সেল ওয়াল, ভেতরে থাকে হচ্ছে কি পর্দার মতো অংশ কোষ পর্দা বা সেল মেমব্রেন, কোষ পর্দা দেখলাম। সবাই ডিমের কুসুম খাও, সো কুসুম হচ্ছে এটা কি নিউক্লিয়াস, রাইট? এবং থাকছে হচ্ছে লিকুইড পার্ট যেটার নাম প্রোটোপ্লাজম। তাহলে এখানেও একইভাবে তোমাদের জাস্ট লেখা আছে, দেখে নাও যে হচ্ছে চারটে অংশ কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিয়াস এবং হচ্ছে প্রোটোপ্লাজম। এই চারটে পার্ট হচ্ছে মেন হচ্ছে আমাদের মানে একটা কোষের হচ্ছে অংশ। চলে আসো, সো প্রথম টপিক আমরা পড়ব সেল ওয়াল বা কোষ প্রাচীর। একদম আমি বারবার বলি তোমাদের, যে মিডিয়ামে পড়েছো, বাংলা হিন্দি ইংলিশ যে মিডিয়ামে পড়েছো, প্রচুর ডেসক্রিপটিভ পড়তে হয়। কিন্তু আমরা কম্পিটিটিভ লেভেলের দেখবে আমাদের এত ডেসক্রিপটিভ দরকার নেই। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই আমি তোমাদেরকে একদম রেখে দিয়েছি। সো অবভিয়াসলি তোমরা বই পড়তে পারো, লুসেন্ট জেনারেল সায়েন্স বেস্ট বলতে পারো, আরিহান পড়তে পারো, ঠিক আছে, বা তোমাদের যে মিডিয়ামে পড়েছো সেগুলো বেসিক পড়তে পারো, বাট তার মধ্যে থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দিয়ে দিয়েছি। সো প্লান্ট সেল ওয়াল, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ছোট থেকে আমরা প্রচুর পড়েছি সেলুলোজ, বাংলা হরফে লেখা থাকতো। ব্যাকটেরিয়াল সেল ওয়াল ভীষণভাবে ফেমাস, আমি বারবার বলছি, আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু এখানে রেখেছি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি বলবো? পেপটিডোগ্লাইক্যান। যদি অপশনে না থাকে তখন খুঁজবে, দেখবে মিউকোপেপটাইড বলে একটা অপশন থাকে, পেপটাইডোগ্লাইক্যান বা মিউকোপেপটাইড। অ্যাকচুয়ালি পেপটাইডোগ্লাইক্যান দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে ন্যাগ আর একটা হচ্ছে ন্যাম। মানে কি? ন্যাগ মানে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, ওকে, এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। আর ন্যাম মানে হচ্ছে এন একইভাবে অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, ওকে, মিউরামিক অ্যাসিড বা যেটাকে মিউকোপেপটাইড নামে ডাকা হয়। সো পেপটাইডোগ্লাইকেনের দুটো অংশ, একটা ন্যাগ একটা ন্যাম। ন্যাগের ফুল ফর্ম এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, ন্যামের ফুল ফর্ম এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। সো পেপটাইডোগ্লাইকেন যদি অপশন না থাকে দেন অবভিয়াসলি তোমরা মিউকোপেপটাইড অ্যান্সার করো।
চলো, ফাঙ্গাল সেল ওয়াল, ফাঙ্গাস মানে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন বা বাংলা হরফে লেখা থাকে এরকম করে কাইটিন, যখন যেরকম লেখা থাকে সেখানে টিক দিও। ওকে, কাইটিন। তাহলে কাইটিন আরশোলাতে প্রচুর পরিমাণে দেখা যায়। আরশোলার ডানাগুলো দেখবে মটমট করে ভাঙলে দেখবে শব্দ হয়, সেইগুলোও হচ্ছে কাইটিন। আচ্ছা, এখানে আরেকটা যেটা ফেমাস কোশ্চেন আসে সেটা হচ্ছে সেল ওয়ালের আন্ডারে যেটা আসে আরেকটা বিখ্যাত পয়েন্ট দেখে নাও, প্লাজমোডেসমাটা। একটা ভীষণ খটোমটো শব্দ, পরীক্ষায় জিজ্ঞেস করে প্লাজমোডেসমাটা কোথায় দেখা যায়? সিম্পল অ্যান্সার বলবো সেল ওয়াল বা কোষ প্রাচীর। জিনিসটা কি একটু ছোট্ট করে দেখে নাও, এই একটা আমি কোষ আঁকলাম, পাশে আর একটা এরকম কোষ আঁকলাম। আচ্ছা, এবার জাস্ট দেখো এরকম আমরা দেখলাম কি বাইরের হচ্ছে ওয়ালটা হচ্ছে কি কোষ প্রাচীর, রাইট? চলো, তো এখানে দেখো মাঝখানে কিছু আমি গর্তের মতো স্ট্রাকচার রেখেছি। ওকে, এই যে গর্তগুলোর মতো স্ট্রাকচার রেখেছি, এই কোষ প্রাচীরের মধ্যে যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এগুলোর নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। কি বলবো, দুটো লিকুইড থাকে প্রোটোপ্লাজম, লিকুইডগুলো এক্সচেঞ্জে সাহায্য করে। ওকে, তাহলে প্লাজমোডেসমাটা পরীক্ষায় সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করবে, প্লাজমোডেসমাটা কোথায় দেখা যায়? সিম্পল অ্যান্সার করবে কোষ প্রাচীর, যেটা উদ্ভিদ কোষে দেখতে পাচ্ছি। আচ্ছা, চলে আসো তাহলে ম্যাম, প্লাজমোডেসমাটা আমরা দেখতে পেলাম উদ্ভিদ সেলে, প্লান্ট সেল ওয়াল, উদ্ভিদ কোষ প্রাচীরে। তাহলে আমাদের ক্ষেত্রে অ্যানিমাল সেলে বা প্রাণীদের কোষ প্রাচীরে কি এরকম কিছু থাকে না? অবশ্যই থাকে একটা অ্যানাদার অংশ, ডেসমোজোম। অ্যানিমাল সেলে ডেসমোজোম থাকে হচ্ছে অ্যানিমাল সেল, ঠিক আছে? তাহলে কোষ প্রাচীর সম্পর্কে 5টা পয়েন্ট। উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? পেপটাইডোগ্লাইকেন দুটো অংশ দিয়ে তৈরি, ন্যাগ এবং ন্যাম। পেপটাইডোগ্লাইকেনের আরেকটা নাম মিউকোপেপটাইড। প্লাজমোডেসমাটা কোথায় দেখা যায়? কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীরে। প্রাণীদের সেলের বা সেল মেমব্রেনের মধ্যে কি দেখা যায়? বলবো ডেসমোজোম, একই রকম গর্তের মতো অংশ। ছাড়ো, নেক্সট চলে আসি সেল মেমব্রেন বা কোষ পর্দা, যেটার আরেকটা নাম অলসো হচ্ছে প্লাজমা মেমব্রেন। কম্পোনেন্ট বা কি দিয়ে তৈরি? ছোটবেলা থেকে পড়ছো পিএলপি মডেল, প্রোটিন লিপিড, প্রোটিন দিয়ে তৈরি। জাস্ট ছবি দেখো মনে পড়ে যাবে, এরকম ছিল হচ্ছে দুদিকে প্রোটিন লেয়ার, এরকম ছিল দুদিকে প্রোটিন লেয়ার, রাইট? আর ছিল হচ্ছে হাইড্রোফোবিক হেড এবং হাইড্রোফিলিক হচ্ছে টেল। এই মাঝখানের অংশটা ছিল লিপিড লেয়ার, ঠিক আছে? এটা ছিল প্রোটিন, এটাও ছিল প্রোটিন, এটা হচ্ছে লিপিড। সো পিএলপি মডেল, তাহলে আমাদের কোষপর্দা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। কোষপর্দার প্রকৃতি কি? সেমি পারমিয়াবল। বাংলা নাম আশা করি প্রত্যেকের মনে আছে, অর্ধবেদ্য পর্দা। জাস্ট মাছের ফুলকার মতো সেমি পারমিয়াবল, সব কিছুকে সে অ্যালাউ করে না। সো দেখে নাও সেল মেমব্রেনের এখানে একটা ছবি আছে, রানী বা সিকিউরিটি গার্ডের মতো কাজ করে। সেল মেমব্রেন জাস্ট অ্যাক্ট অ্যাজ সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি অফিসার। কোনটা আমাদের শরীরে ইম্পর্টেন্ট সেটাকে সে ভেতরে ঢোকাতে সাহায্য করে, যেটা ইম্পর্টেন্ট নয় সেটা গেট থেকেই বাস বাইরে বার করে দেয়। সেই জন্য দেখো কি লেখা আছে, আই অ্যাম সো ইম্পর্টেন্ট। আমাদের শরীরে কোষপর্দা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ সে কিছু জিনিস যেগুলো দরকার সেগুলোকে অ্যালাউ করে ভেতরে ঢোকার, যেগুলো দরকার নেই সেগুলোকে জাস্ট দেহের বাইরে বার করে দেয়। ডান। চলো, নেক্সট ফেমাস কোশ্চেন যেটা জিজ্ঞেস করে, ফ্লুইড মোজাইক মডেল কে প্রপোজ করেছিলেন? বলবো সিঙ্গার এবং নিকোলসন নামক আর একজন বিজ্ঞানী। নেক্সট টপিক চলে আসি, নেক্সট পয়েন্ট, প্রোটোপ্লাজম। সো প্রোটোপ্লাজম দেখে নাও, অলরেডি যেটা বললাম কোষের মধ্যে লিকুইড পার্টটাকে বলছি আমরা, এরকম লিকুইড অংশটাকে বলছি প্রোটোপ্লাজম।
বাট ছোট থেকে তো ম্যাম আমরা শুনে বড় হয়েছি সাইটোপ্লাজম কথাটা। তাহলে এখানে দেখে নাও, কোষের মধ্যে অলরেডি তোমাদেরকে বললাম কি থাকে, নিউক্লিয়াস। ছোটবেলা থেকে আশা করি মনে আছে পড়েছ, নিউক্লিয়াসের মধ্যে যে তরল থাকে সেটাকে আমরা পড়েছিলাম কি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় রস বা নিউক্লিওপ্লাজম। সো নিউক্লিয়াসকে বাদ দাও, রিমেনিং যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে নিউক্লিওপ্লাজম প্লাস সাইটোপ্লাজম এই দুটো নিয়ে তৈরি হচ্ছে আমাদের কি, প্রোটোপ্লাজম। সো নিউক্লিয়াসের মধ্যে তরলটাকে বলছি আমরা নিউক্লিয় রস বা নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিয়াসকে বাদ দাও বাকি তরল অংশটাকে বলছি সাইটোপ্লাজম। সো প্রোটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম। প্রোটোপ্লাজমকে কি নামে ডাকা হয়, ফিজিক্যাল বেসিস অফ লাইফ। জাস্ট মনে করো, আমরা যদি ঠিকঠাক জল না খাই জাস্ট আমরা মারা পড়বো বা আমাদের ডিহাইড্রেশন হবে, মাথা ঘুরিয়ে পড়ে যাব, দেন ডক্টরের কাছে নিয়ে গেলে তখন আমাদেরকে স্যালাইন দিতে হয়। জল না পেলে আমরা কিন্তু মারা যাচ্ছি। তাহলে ভাবো লিকুইডের উপর ডিপেন্ড করে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম সবাই কাজ করছে। তাহলে লিকুইডটা যদি ড্রাই হয়ে যায় কী হবে, পুরো সেলটা জাস্ট মারা যাবে। সেই জন্য এটাকে বলছি ফিজিক্যাল বেসিস অফ লাইফ। এই তথ্যটি ফিজিক্যাল বেসিস অফ লাইফ কোন বিজ্ঞানী দিয়েছিলেন, বলবো হাক্সলে। ঠিক আছে, কোন বিজ্ঞানী দিয়েছিলেন বলবো আমরা হাক্সলে নামক হচ্ছে সায়েন্টিস্ট এই তথ্যটা প্রদান করলেন। চলো, প্রোটোপ্লাজম শব্দটি কি দিয়েছিলেন, পার্কিনজি নামক হচ্ছে বিজ্ঞানী। ঠিক আছে, তাহলে ওভারঅল মোটামুটি হচ্ছে মেন পার্ট কোষ প্রাচীর, কোষ পর্দা, প্রোটোপ্লাজম কমপ্লিট। ডান। চলে আসো নেক্সট টপিক, সেল অর্গানেল বা বাংলায় পড়েছো কোষীয় অঙ্গাণু। আচ্ছা, সো কোষীয় অঙ্গাণুর আন্ডারে চলে আসি। সো নেক্সট টপিক হচ্ছে আমাদের সেল মেমব্রেন, সেল অর্গানালি। সেল অর্গানালি বাংলায় কি পড়েছো, কোষীয় অঙ্গাণু। ওকে, কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, সেল অর্গানালি। আচ্ছা, সো সেল অর্গানালিকে আমি তিনটে ভাগে ভাগ করছি, জাস্ট দেখো কি কি আসে। একটা হচ্ছে ডাবল মেমব্রেন, বাউন্ড সেল অর্গানেল, বাংলায় পড়েছো দ্বি একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। চলে আসি সিঙ্গেল মেমব্রেন, মানে বাংলায় পড়েছি একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। আর ছিল মেমব্রেনলেস। মেমব্রেনলেসে আমরা কি পড়েছিলাম বাংলায়, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। চলো, সো তিনটে শব্দ, দ্বি একক পর্দাযুক্ত, একক পর্দাযুক্ত এবং পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। সো চলে আসা যাক, ডাবল মেমব্রেন কারা ছিল, তিনটে জাস্ট মনে রাখো, নিউক্লিয়াস পরীক্ষায় জিজ্ঞেস করে, মাইটোকন্ড্রিয়া, রাইট, এবং হচ্ছে প্লাস্টিড, অবভিয়াসলি উদ্ভিদের ক্ষেত্রে থাকে। সো এই তিনটে হচ্ছে দ্বি একক পর্দাযুক্ত। সিঙ্গেল মেমব্রেন কারা ছিল, জাস্ট দেখে নাও সিঙ্গেল মেমব্রেন কারা। বলবো ফার্স্টে আছে গলগি বডি, আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ER। নাম্বার 3 লাইসোজোম, আত্মঘাতী থলি, রাইট। নাম্বার 4 কি বলবো, প্যারক্সিজোম। ঠিক আছে, আচ্ছা, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, প্যারক্সিজোম। আচ্ছা, নেক্সট চলে আসো, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর আন্ডারে পড়ছে সেন্ট্রোজোম এবং হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, সেন্ট্রোজোম এবং রাইবোজোম। ঠিক আছে, চলো তাহলে এই গেল হচ্ছে তোমাদের, একদম ভাগ করে দিলাম। দ্বি একক পর্দাযুক্ত ডাবল মেমব্রেন, মানে যদি ছবি দেখো এই রকম থাকছে, দ্বি একক পর্দাযুক্ত
ঠিক আছে, সিঙ্গেল মেমব্রেন জাস্ট একটাই পর্দাযুক্ত, আর পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, লাইসোজোম। ভীষণভাবে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এদের মধ্যে যদি তোমাকে জিজ্ঞেস করে সব থেকে বড় কোষীয় অঙ্গাণু, সব থেকে বড়, বলবো অ্যান্সার নিউক্লিয়াস। সব থেকে বড় কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াস। সব থেকে ছোট পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কি বলবো, দেখে নাও, এখানেই ভাগ হয়ে যাবে, এখানেই পড়া হয়ে যাবে, স্মলেস্ট মেমব্রেনলেস। সব থেকে ছোট পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু রাইবোজোম, কিন্তু সব থেকে ছোট পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, আশা করি ডিফারেন্স বুঝতে পারলাম, তাহলে বলবো আমরা লাইসোজোম। সো দেয়ার আর 3 টাইপস অফ কোশ্চেন। নিউক্লিয়াস সব থেকে বড় হচ্ছে কোষীয় অঙ্গাণু, সব থেকে ছোট পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু লাইসোজোম, সব থেকে ছোট পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিয়াস প্রত্যেকে জানো কোষের ব্রেন অফ সেল, ঠিক আছে, মস্তিষ্ক, ব্রেন অফ সেল, বা বলতে পারো বস অফ সেল, ঠিক আছে, বস অফ সেল। মাইটোকন্ড্রিয়া ছোট থেকে আমরা প্রত্যেকে জানি পাওয়ার হাউস, কোষের শক্তি ঘর। প্লাস্টিড কি বলবো আমরা, সুগার ফ্যাক্টরি অফ সেল, তাই না, গ্লুকোজ বা সুগার তৈরি হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। গলগি বডি সব থেকে আগলিয়েস্ট, বিচ্ছিরি দেখতে কোষীয় অঙ্গাণু, এবং আমরা পড়েছি গলগি বডির ক্ষেত্রে, কি পড়েছিলাম গলগি বডির ক্ষেত্রে, ট্রাফিক পুলিশ অফ সেল। ট্রাফিক পুলিশ অফ সেল হচ্ছে তোমার গলগি বডি। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, একদম শর্টে লিখছি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে আমরা পড়েছিলাম এন্ডোস্কেলিটন অফ সেল, এন্ডোস্কেলিটন অফ সেল, রাইট। লাইসোজোম কি কি পড়েছো দেখো, লাইসোজোম থেকে কি কি পড়েছো, লাইসোজোম পড়েছিলাম আমরা অ্যাটম বম অফ সেল, অ্যাটম বম অফ সেল, সুইসাইডাল ব্যাগ অফ সেল, আত্মঘাতী থলি। এছাড়াও পড়েছি ডাস্টবিন অফ সেল, কোষের ডাস্টবিন, এত কিছু। পারক্সিজমকে কি পড়বো, পারক্সিজম পড়বো আমরা সেফটি ভালভ অফ সেল, সেফটি ভালভ অফ সেল হচ্ছে পারঅক্সিজম। আচ্ছা, চলে আসো রাইবোজোম সম্পর্কে আমরা কি পড়ব। রাইবোজোম জানি আমরা প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল হচ্ছে রাইবোজোম। একদম সুন্দর করে দেখো, এখানে প্রত্যেকটা বুঝিয়ে দিলাম একদম। নিউক্লিয়াস, বস বা ব্রেন, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, প্লাস্টিড সুগার ফ্যাক্টরি, গলগি বডি আগলিয়েস্ট অ্যান্ড ট্রাফিক পুলিশ অফ সেল, লাইসোজোম atom bomb of cell, suicidal bag, dustbin of cell, paroxysm, safety valve of cell, pressure cooker মতো কাজ করে, ribosome, protein factory of cell. So this is overall types of cell organelle. ক্লিয়ার? সো এখানে যে ছবিটা ছিল সেই ছবিটা সম্পর্কে পুরো ডিসকাশন করে দিলাম। প্লাস্টিড, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, পুরো ফুল ডিসকাশন করে দিলাম সেল অর্গানালিগুলো। চলে আসো নেক্সট টপিক, আমাদের নিউক্লিয়াস, মোস্ট ইম্পর্টেন্ট, অলরেডি বলে দিলাম, কোষের মস্তিষ্ক বা হচ্ছে বস অফ দ্য সেল। Discovered by famous scientist রবার্ট ব্রাউন। WBCS মেন্স, দেখে না তোমরা বলবে এত সোজা কোশ্চেন আসে, ইয়েস, WBCS মেন্স 2020 কোশ্চেন ছিল, হু ডিসকভার্ড নিউক্লিয়াস, রবার্ট ব্রাউন। রবার্ট হু কোষ আবিষ্কার করলেন। কন্টেন্টস জেনেটিক ম্যাটেরিয়াল। আছে তার আগে আমি ছোট্ট করে তোমাদের একটু নিউক্লিয়াসের স্ট্রাকচারটা দেখাই। নিউক্লিয়াস ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, চারটে অংশ, নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, বাংলায় পড়েছি নিউক্লিয় পর্দা। নেক্সট চলে আসে এরকম অংশটা ছিল বাংলা হরপে লেখা নিউক্লিওলাস। লিকুইড পার্ট
অলরেডি পড়লাম নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম এবং এরকম জালের মতো অংশ যেটা নেক্সট টপিক পড়াবো ক্রোমোজোম, এটা ছিল নিউক্লিয় জালক বা nuclear reticulum. So this is the main 4 parts of nucleus, right? Nuclear porda, nucleolus, nucleorus, nucleojalok. আচ্ছা, so content genetic material already আমরা বললাম এটাই হচ্ছে আমাদের ক্রোমোজোম বা যার মধ্যে থাকে ডিএনএ। সো আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল কোথায় থাকে? ফেমাস কোশ্চেন, বলবো নিউক্লিয়াস। লার্জেস্ট, এটার কোশ্চেন ছিল সিডিএস অ্যান্ড এনডি এর কোশ্চেন ছিল, ঠিক আছে, 2019 কোশ্চেন, ঠিক আছে, প্রচুর পরীক্ষায় আসে। লার্জেস্ট সেল অর্গানালি অলরেডি বলে দিয়েছি আগের স্লাইডে, সব থেকে বড় কোষীয় অঙ্গাণু। এক্সাম্পল অফ, এবার চলে আসি একটু ডিটেলসে। সো নিউক্লিয়াসের স্ট্রাকচার বুঝিয়ে দিলাম। এবার আমরা নিউক্লিয়াসের আন্ডারে সেলকে দুটো ভাগে ভাগ করব, দেখে নাও। সো ফার্স্ট টাইপ চলে আসো, বলবো অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। ওকে, অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। সো আমরা অলরেডি দেখলাম নিউক্লিয়াসের চারটে অংশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওজালক এবং নিউক্লিওরস। এর বেসিসে আমরা নিউক্লিয়াসকে কি করব? সেলকে দুটো ভাগে ভাগ করছি। ছোটবেলা থেকে আমরা প্রত্যেকে পড়ে আসছি এই দুটো শব্দ, আশা করি মনে আছে প্রত্যেকের, প্রোক্যারিওটিক কোষ বা ইউক্যারিওটিক কোষ, রাইট? প্রো মানে কি পড়তাম? ছোটবেলায় পড়তাম আদি বা প্রিমিটিভ। ক্যারিয়ান মানে আমরা কি পড়েছি? নিউক্লিয়াস। সো বাংলায় পড়তাম আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। ওকে, ইউ মানে কি? আমরা পড়েছিলাম আদর্শ বা ওয়েল ডেভেলপড, এবং ক্যারিয়ান মানে সেম। তাহলে এখানে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে এক্সাম্পল এক্সাম্পল এক্সাম্পল। সো পরীক্ষায় আসবে এক্সাম্পল অফ প্রোক্যারিওটিক সেল। চলে আসো, জাস্ট দেখে নাও আগের ছবিটা, একটা সুন্দর ছোট ছবি দেখো, কিউট ছবি। প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিকে দেখো, একদম দেখে নাও এটা অংশ, আর এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। পরীক্ষায় শুধু আসবে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ কারা? এক্সাম্পল অফ প্রোক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি। বাংলায় কি পড়েছো? নীলাভ সবুজ শৈবাল। এদেরকে বাদ দাও, পৃথিবীতে যা দেখতে পাবে সবাই হচ্ছে ইউক্যারিওটিক সেল। সো আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ আর আদি নিউক্লিয়াসযুক্ত কোষ। এক্সাম্পল জিজ্ঞেস করবে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বা প্রোক্যারিওটিক কারা? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ওকে, অ্যান্ড ওদেরকে বাদ দাও, যা দেখতে পাবে পৃথিবীতে তারা হচ্ছে সবাই বলবো ইউক্যারিওটিক কোষ। ডান, দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো নেক্সট পয়েন্টে। এবার ভাগ করব নাম্বার বি বলে, বলবো অন দ্য বেসিস অফ প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াস থাকে কি থাকে না তার উপর বেশ করে আমরা কি করব? সেলকে দুটো ভাগে ভাগ করছি। জাস্ট দেখো, একটা হচ্ছে নিউক্লিয়েটেড সেল, মানে বুঝতেই পারছো নিউক্লিয়াস থাকে, আর একটা হচ্ছে ই নিউক্লিয়েটেড সেল, যেখানে নিউক্লিয়াস থাকে না। সো নিউক্লিয়েটেড সেল এবং ই নিউক্লিয়েটেড সেল এর আন্ডারে আবার দুটো ভাগ দেখে নাও। একটা হচ্ছে ভীষণই খটোমটো শব্দ সিনোসাইট, আর একটা দেখো সিনসাইটিয়াম। সিনোসাইট এবং সিনসাইটিয়াম মানে কি? সিনোসাইট মানে বলবে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস ইন
এখানেই হচ্ছে টুইস্ট, ইন বলবো আমরা ইন প্লান্ট সেল, এই জন্যই কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। সিনসাইটিয়াম সেম জিনিস, সিনসাইটিয়ামও সেম জিনিস, মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস ইন, অ্যান্সার করব হচ্ছে কি না অ্যানিমাল সেল। এইটুকুই পরীক্ষায় জিজ্ঞেস করবে যে সিনোসাইট কাদের শরীরে দেখতে পাই, উদ্ভিদ কোষে, সিনসাইটিয়াম কাদের কোষে দেখতে পাই, প্রাণী কোষে। সো উদ্ভিদ কোষে একের বেশি নিউক্লিয়াস থাকলে তাকে বলছি আমরা সিনোসাইট, আর প্রাণী কোষে একের বেশি নিউক্লিয়াস থাকলে তাকে বলছি আমরা সিনসাইটিয়াম। ওকে, আচ্ছা এবার চলে আসি ই নিউক্লিয়েটেড সেল। সো ই নিউক্লিয়েটেড সেল মানে বুঝতেই পারছো যেখানে নিউক্লিয়াস থাকে না। পরীক্ষায় সিম্পল আসে কাদের শরীরে কোনো নিউক্লিয়াস থাকে না। এক্সাম্পল দেখে নাও, হিউম্যান ম্যাচিওর আরবিসি, আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। এক্সেপশন অবভিয়াসলি জানো ক্যামেল, উটের ক্ষেত্রে থাকে হচ্ছে এটা তোমার নিউক্লিয়াস। আচ্ছা আর একটা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর আর একটা বলবো সিভ টিউব ইন ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম প্রত্যেকের নাম শুনেছো। সো ফ্লোয়েমের সিভ টিউব এবং আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। সো দিস ইজ দ্য অল অ্যাবাউট নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস থাকে কি থাকে না তারপর বেশ করে আমরা দুটো ভাগে ভাগ করলাম, নিউক্লিয়েটেড, ইনিউক্লিয়েটেড, সিনোসাইট, সিনসাইটিয়াম এবং হচ্ছে ইনিউক্লিয়েটেড সেলের আন্ডারে যা কিছু। চলো নেক্সট চলে যাই মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর। কন্টেন্স জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ, আরএনএ, প্রোটিন। দেখে নাও প্লাস্টিডেও দেখো, প্লাস্টিডের ক্ষেত্রেও একইভাবে বলবো কন্টেন্স জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন থাকে জেনেটিক ম্যাটেরিয়ালস আর ফাউন্ড ইন, অবভিয়াসলি অল অফ দিস অ্যান্সার করব নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড হচ্ছে প্লাস্টিড। যদি পরীক্ষায় কোশ্চেন থাকে হিউম্যান genetic material or DNA is found in, answer both nucleus and mitochondria, না হলে all over থাকলে answer all of this হবে। সো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও থাকে ডিএনএ। আচ্ছা মাইটোকন্ড্রিয়ার ছবি আশা করি প্রত্যেকের মনে আছে, দুটো লেয়ার, ডাবল লেয়ার স্ট্রাকচার, রাইট, দ্বি একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। আচ্ছা দিস ইজ দ্য নিউক্লিয়াস। ছোটবেলা থেকে আমরা দেখছি নিউক্লিয়াসের ক্ষেত্রে কি দেখি আমরা, যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে অন্তঃপর্দা মাঝখানে মাঝখানে ঢুকে গিয়ে আঙ্গুলের মতো কিছু স্ট্রাকচার তৈরি করে। এই স্ট্রাকচারগুলোর নাম আশা করি প্রত্যেকের মনে আছে, ক্রিস্টি নাম ছিল, ক্রিস্টি। ক্রিস্টির চারপাশে কিছু দানাদার অংশ দেখা যায় যাদের নাম পড়েছিলাম F0F1 পার্টিকল বা দানা, বা আর একটা নাম পড়েছি অক্সিজোম দানা। সো এটাই দেখো পরীক্ষায় লেখা আছে এখানে, অন্তঃপর্দা ভেতরের দিকে ঢুকে গিয়ে তৈরি করে ক্রিস্টি। ওকে, ক্রিস্টি তৈরি করছে। ক্রিস্টির চারপাশে কিছু দানাদার অংশ যার নাম অক্সিজোম দানা, ছবির আন্ডারে দেখিয়ে দিয়েছি। নেক্সট চলে আসো প্লাস্টিড, অলরেডি আগে পড়িয়ে দিলাম, সুগার ফ্যাক্টরি অফ সেল। দেখে নাও, সো প্লাস্টিড এটাও আমরা প্রত্যেকে মোটামুটি জানি, এই হচ্ছে দেখতে দুটো পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, মাঝখানে ভেতরের দিকে থাকে ডিস্কের মতো অংশ, সবুজ সবুজ ডিস্কের মতো অংশ, নামগুলো আমরা প্রত্যেকে পড়েছি কি, গ্রানা অর থাইলাকয়েড, এবং অবভিয়াসলি সবুজ না, কালারটা চেঞ্জ করলে সুবিধা হয়, ইয়েলো কালার দিচ্ছি দেখে নাও। সেই অংশটা আমরা কি পড়েছিলাম, স্ট্রোমা, যেটা অন্ধকার দশায় সাহায্য করে।
ওকে, চলো। সো স্টার্চ যদি থাকে, আলুর মধ্যে থাকে প্রচুর স্টার্চ, যে প্লাস্টিডে স্টার্চ সঞ্চিত থাকে তার নাম অ্যামাইলোপ্লাস্ট। যে দেখে নাও, ক্লোরোপ্লাস্টের কাজ আমরা প্রত্যেকে জানি। ক্লোরোপ্লাস্ট গ্রিন কালার টাইপস, ক্লোরোপ্লাস্টের কাজ সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। বিভিন্ন কালারের ফল ফুল দেখতে পাই, সেই বর্ণ নির্ধারণ করার কাজ হচ্ছে ক্রোমোপ্লাস্টের, এবং খাদ্য সঞ্চয় করার কাজ হচ্ছে লিউকোপ্লাস্টের। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ডাবল মেমব্রেন বা দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। নাও চলে আসো সিঙ্গেল মেমব্রেন বা হচ্ছে একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। চলে আসো একক পর্দা, সিঙ্গেল মেমব্রেন। ফার্স্ট ওয়ান, গলগি বডি। সব থেকে বাজে দেখতে একটা স্ট্রাকচার, এরকম করে দেখতে গলগি বডি। সিস্টার্নি থাকে এবং গোল গোল থাকে এরকম ভ্যাসিকল, সো দুটো অংশ দিয়ে তৈরি। দিস ইজ দ্য গলগি বডি। আবিষ্কার করেছিলেন ক্যামিলো গলগি বলে একজন বিজ্ঞানী, তার নাম অনুসারে দেয়া হয়েছে। known as ট্রাফিক পুলিশ অফ সেল। কেন ট্রাফিক পুলিশ? কারণ গলগি বডির যদি কাজ দেখো, ফাংশন, সিক্রিশন, প্রচুর পরিমাণে উৎসেচক হরমোন নিঃসরণ করা। সবাই যদি একই সাথে বেরিয়ে যেত, কে আগে কাজ করবে বুঝতে পারতো না, অ্যাক্সিডেন্ট ঘটে যেত। সেই জন্য পুলিশের মতো একদম সিগন্যাল দিয়ে ফার্স্টে উৎসেচক বার করে, তার কাজ হয়ে গেলে হরমোন বার করছে, এরকম। সেই জন্য এটাকে বলছি ট্রাফিক পুলিশ অফ সেল। উদ্ভিদের ক্ষেত্রে গলগি বডির নাম চেঞ্জ হচ্ছে, বলছি ডিকটিওজোম। এই নামগুলো পড়বে ভীষণভাবে গুলিয়ে যায়। নেক্সট টপিক, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইআর। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, গলগি বডির আর একটাও ভীষণভাবে কাজ হচ্ছে, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে প্রচুর আসে প্রোটিন প্যাকেজিংয়ে সাহায্য করে। তোমরা প্রচুর অনলাইন জিনিস কেন বা ফ্লিপকার্ট, অ্যামাজনে আমরা কিছু অর্ডার করি, তখন দেখবে জিনিসটা ভালো করে প্যাকেজ করে আসে। সেরকম আমাদের শরীরে প্রোটিন তৈরি করে অলরেডি দেখলাম রাইবোজোম, সেগুলোকে বিভিন্ন জায়গায় শরীরে ট্রান্সপোর্ট করে, প্যাকেজ করে কে না বলবো গলগি বডি। মোস্ট ইম্পর্টেন্ট কাজ। চলো নেক্সট পয়েন্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর। আচ্ছা, ইআর অলরেডি তোমাদেরকে বলে দিলাম কি না, এন্ডোস্কেলিটন অফ সেল। স্কেলিটন মানে হচ্ছে কঙ্কালতন্ত্র, সো অন্তঃকঙ্কালতন্ত্র। কেন? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে দেখো এই রকম হয়, এই রকম। তাহলে এই যে ধরো আমরা স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছি, আমার পেছনে স্পাইনাল কল বা মেরুদণ্ড আছে, সেজন্য আমরা স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছি। সেরকমই কোষের একটা আকৃতি আছে, নিশ্চয়ই বাঁকা তোবড়া হয় না। সো কোষের পারফেক্ট সাইজ প্রদান করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের হয়। একটা স্কিন দেখো ভীষণ স্মুথ, এটাকে বলছি স্মুথ ইআর বা এসইআর। আর যদি বড় বড় পিম্পল থাকে, হয়ে গেল স্কিনটা ভীষণভাবে রাফ। এই পিম্পলগুলোর নাম কি? অবভিয়াসলি ম্যাম, পিম্পল হচ্ছে রাইবোজোম। একটা ছবি রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে, একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে ঘিরে আছে, জাস্ট দেখে নাও, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। ওকে, একদম পরীক্ষায় দেখো এরকম বেসিক কোশ্চেন জিজ্ঞেস করে, কোন কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াসের সাথে যুক্ত? ঠিক আছে, সো কোন কোষী একদম নিউক্লিয়াসের সাথে যুক্ত হচ্ছে? অবভিয়াসলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোন কোষীয় অঙ্গাণু? উইচ সেল অর্গানেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউক্লিয়াস? একমাত্র কোষীয় অঙ্গাণু যেটা নিউক্লিয়াসের সাথে যুক্ত, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দুভাগে ভাগ, দেখতেই পাচ্ছ ভীষণ রাফ। আর ই আর সারফেসটা ভীষণই রাফ, আর এটা না, এইটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এসইআর। সো পরীক্ষা জাস্ট এটুকুই আসে। স্মুথের কাজ কি বলবো? লিপিড সিনথেসিস। রাফের কাজ কি? প্রোটিন সিনথেসিস, যেহেতু অলরেডি রাইবোজোম প্রেজেন্ট। চলো নেক্সট, ভ্যাকুওল কোষ গহ্বর। ভ্যাকুওলকে কি বলা হয় আমরা? স্টোর হাউস অফ সেল। স্টোর হাউস অফ সেল, ঠিক আছে। কোষের হচ্ছে তোমার সঞ্চয় ঘর।
আচ্ছা, ছবি দেখো, এখানে সুন্দর করে একটা ছবি দেওয়া আছে, ভ্যাকুওলের ছবি। জাস্ট 3টে পয়েন্ট। কোষের বাইরে, ভ্যাকুওলের একদম বাইরের যে লেয়ারটা, সেই লেয়ারটার নাম হচ্ছে, অ্যান্সার করব, টোনোপ্লাস্ট। ভ্যাকুওলের বহিঃপর্দার নাম। ভ্যাকুওলের মধ্যে কিছু লিকুইড বা তরল অংশ থাকে যার নাম সেল স্যাপ বা কোষ রস, এবং ভ্যাকুওলকে বলছি আমরা স্টোর হাউস অফ সেল। উদ্ভিদের ক্ষেত্রে কটা ভ্যাকুওল? অনলি ওয়ান, অলরেডি পড়েছি। আমাদের প্রাণীদের ক্ষেত্রে কটা ভ্যাকুওল? প্রচুর ছোট ছোট ভ্যাকুওল, নিউমেরাস, অলরেডি পড়া আমাদের। সো দিস ইজ দ্য ভ্যাকুওল কমপ্লিটেড। চলো, লাইসোজোম মানে হচ্ছে তোমার আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ, লর্ড অফ ডিস্ট্রাকশন। জাস্ট মন দিয়ে একটা জিনিস দেখে নাও, কেন বলছি সুইসাইডাল ব্যাগ অফ সেল। চলো, একটা ছবি দেখো, ধরে নাও এটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের ভেতরে থাকে কিছু মারাত্মক ধ্বংসাত্মক উৎসেচক। এনজাইমসের নাম পার্টিকুলারলি জিজ্ঞেস করে হাইড্রোলাইটিক উৎসেচক বা হাইড্রোলাইটিক এনজাইমস। ওকে, হাইড্রোলাইটিক এনজাইমস। আচ্ছা, চলো এবার শরীরে আমি এখানে আঁকছি, ধরো আলাদা কালার নিয়ে। এখানে প্রচুর পরিমাণে ধরো আছে, দেখছে এরকম করে আসছে, ধরো ফানজি, ধরে নাও দিস ইজ দ্য ফানজি। আচ্ছা, আছে ধরো এরকম আসছে শরীরে ব্যাকটেরিয়া। ওকে, এখানে ধরো আছে প্রচুর পরিমাণে বাইরে থেকে আসছে প্রোটোজোয়া। তাহলে সবাই কোষের মধ্যে আসছে। লাইসোজোম যখন দেখছে ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া মানে ফরেন পার্টিকেল আসছে, তখন সে কি করে দেখো। যখন দেখছে সে শরীরে আসছে এগুলো, এদেরকে শেষ করতে হবে। সো নেক্সট স্টেপ কি হয়, লাইসোজোম তার নিজের আকৃতি চেঞ্জ করে এবং এরকম একটা শেপ তৈরি করে, এবং এই সমস্ত ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, এরকম ব্যাকটেরিয়াগুলো, ঠিক আছে, ফানজি, ওকে, ছত্রাক, সবাইকে জাস্ট হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে গিলে ফেলে। প্রসেসটার নাম ফ্যাগোসাইটোসিস নামক প্রক্রিয়ার মাধ্যমে সে জাস্ট হচ্ছে একটা এদেরকে গিলে ফেলছে। নেক্সট স্টেপে কি দেখতে পাবে? নেক্সট স্টেপে আমরা দেখতে পাচ্ছি একদম লাইসোজোমের ভেতরে অলরেডি আমরা দেখতে পেলাম কি ছিল, প্রচুর পরিমাণে ধ্বংসাত্মক উৎসেচক, হাইড্রোলাইটিক এনজাইমস। এবার তুমি দেখতে পাবে লাইসোজোমের ভেতরে ঢুকে গেল এই সমস্ত ব্যাকটেরিয়া, ঠিক আছে, এই সমস্ত ব্যাকটেরিয়া, ফানজি, ছত্রাক, ওকে, তারপর প্রোটোজোয়া, সব হচ্ছে ঢুকে গেল লাইসোজোমের ভেতরে। চলো এবার সে নেক্সট স্টেপে কি করবে? নেক্সট স্টেপে লাইসোজোমের ভেতরে সে নেক্সট স্টেপে কি করবে জাস্ট দেখো, বেশি বেশি আরও প্রচুর পরিমাণে উৎসেচক সে ভর্তি 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 করে দেয়। এদেরকে মারতেই যাচ্ছিল, হঠাৎ করে নেক্সট দেখলো একটা বডির মধ্যে একটা টিউমার সেল আসছে। টিউমার সেল আমাদের শরীরে ঘুরে বেড়াচ্ছে, মানে এদেরকে ধ্বংস করতে যাচ্ছিল এই সমস্ত উৎসেচক দিয়ে, হঠাৎ দেখলো সে টিউমার কোষ আসছে। সে ওয়েট করে গেল, টিউমার কোষটা এখানে এলো, এবং একইভাবে নেক্সট প্রসেসে আমরা দেখতে পারবো কি, দেখে নাও নেক্সট স্টেপে কি দেখতে পাবো, উৎসেচক পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে বেশি বেশি করে। আচ্ছা, অলরেডি সমস্ত ব্যাকটেরিয়া এরকম ঢুকেছিল, ফানজি ঢুকেছিল, প্রোটোজোয়া অলরেডি ঢুকেছিল সব, ঠিক আছে। এবার কি করবে, টিউমার কোষটাকেও সে শরীরের ভেতরে ঢুকিয়ে ফেলবে, ঠিক আছে। চলো এবার নেক্সট স্টেপে কি করছে, নেক্সট স্টেপে কি করবে, জাস্ট এই উৎসেচকগুলোকে দিয়ে কি করবে, এবার উৎসেচককে দিয়ে জাস্ট এদেরকে মেরে ফেলছে, ঠিক আছে। সমস্ত ফরেন পার্টিকেলগুলোকে এই হাইড্রোলাইটিক উৎসেচকের মাধ্যমে জাস্ট ধ্বংস করে দিচ্ছে। এবার সে একটা কথা আছে না,
না रहेगी বাঁশ না रहेगी বাঁশুরিয়া বা এরকম কিছু একটা কথা আছে। মানে চলো এ আবার যাতে পরে ইনফেক্টেড না হয় সে কি করলো, জাস্ট নিজেই নিজের কোষটাকে জাস্ট দুম দুম করে ফটিয়ে দিল। ঠিক আছে, জাস্ট দুম করে সে ফটিয়ে দিল। এটা হচ্ছে ডেড বডি of lysosome. Clear? So why lysosome is suicidal bag or atom bomb or dustbin of cell? This is the process or this is the mechanism of lysosome, how foreign particles are entered and died in the within the lysosome. That's why lysosome কে বলছি আমরা কি না আত্মঘাতী থলি, সুইসাইডাল ব্যাগ, অ্যাটম বম্ব অফ সেল। ঠিক আছে, বা কোন উৎসেচক থাকে, হাইড্রোলাইটিক উৎসেচক। অলরেডি বলে দিলাম স্মলেস্ট মেমব্রেন বাউন্ড সেল অর্গানালি, সব থেকে ছোট পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু লাইসোজোম। চলো এবার নেক্সট চলে আসি আমরা কিসে, না পর্দাবিহীন মেমব্রেনলেস পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, ফেমাস পয়েন্ট। আচ্ছা অলরেডি পড়ে ফেলেছি প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, সব থেকে ছোট পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুও পড়েছি। চলো রাইবোজোমকে দুটো ভাগে ভাগ করছি, প্রোক্যারিওটিক রাইবোজোম, ইউক্যারিওটিক রাইবোজোম। ভীষণভাবে কোশ্চেন আসে 70S টাইপ, 80S টাইপ। 70S এর দুটো সাব ইউনিট জাস্ট ভালো করে পড়বো, 30 প্লাস নট 40, 50S। ঠিক আছে, এই মাঝখানেরগুলো পড়ার কোনো দরকার নেই, এগুলো সব অনার্স লেভেলে পড়তে হয়, কোনো দরকার নেই, শুধু এইটুকু পড়বো 70 মানে 50, 30, 80 মানে আমরা বলবো 60S প্লাস 40S। এস মানে কি, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কতটা রেটে নিচে থিতিয়ে পড়ছে, বা হচ্ছে যেটা বলবো সোয়েটবার্গস ইউনিট। ডান। চলো নেক্সট টপিক, সেলের মধ্যে কিছু কিছু থাকে সেল ইনক্লুশন, মানে কেউ কেউ সেলের মধ্যে ঢুকে বসে আছে। ঠিক আছে, সো দুটো শব্দ দেখে নাও, সিস্টোলিথ এবং হচ্ছে রাফাইড। জাস্ট লুক অ্যাট দ্য স্ট্রাকচার। ওয়ান ইজ দ্য, ভীষণভাবে পরীক্ষায় কোশ্চেন, সিস্টোলিথ এবং হচ্ছে নেক্সট দেখে নাও রাফাইড। চলো সিস্টোলিথ কোথায় দেখতে পাচ্ছি, বেস্ট এক্সাম্পল হচ্ছে লিফ অফ, কি দেখতে পাই, লিফ অফ বলতে পারো ব্যানিয়ান বটগাছ, বা নেরিয়াম মানে হচ্ছে করবি গাছের পাতায়, করবি গাছের পাতায়। সো পাতাটার সেকশন কাটলে এরকম হচ্ছে একটা পাতার সেকশন, লিফ সেকশন। ঠিক আছে, কি হয়, পাতার উপরের দিকে এরকম থাকে কিছু কোষ, হঠাৎ করে একটা কোষ বেশ বড়সড় হয়ে গিয়ে ফ্লাস্কের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, এবং এই ফ্লাস্কের মধ্যে দেখা যায় হচ্ছে তোমার কি না এমন কিছু ক্রিস্টাল থাকে, ঠিক যেন তোমার মনে হচ্ছে বান্ডেল অফ গ্রেপস বা আঙ্গুরের থোকা ঝুলছে। ঠিক আছে, বান্ডেল অফ গ্রেপস বা আঙ্গুরের থোকা ঝুলছে, রাইট। সো এই স্ট্রাকচারটার নাম হচ্ছে গাইজ সিস্টোলিথ। পরীক্ষায় যেটা কোশ্চেন আসে কোন ধরনের ক্রিস্টাল, বলবো ক্যালসিয়াম কার্বনেট, এটুকুই মারাত্মক ইম্পর্টেন্ট। সিস্টোলিথ কন্টেন্স ড্যাশ ক্রিস্টাল, ক্যালসিয়াম কার্বনেট। এবার চলে আসো রাফাইট। আচ্ছা রাফাইটের এক্সাম্পল হচ্ছে, নিশ্চয়ই প্রত্যেকে খাও ওল, কচু, খুব গলা চুলকায়, দেশি ওল খেলে দেখবে। সো ওল কচুর যদি এরকম একটা সেকশন কাটো, হঠাৎ করে একটা সেল এরকম বড় হয়ে গেছে, অবভিয়াসলি মাইক্রোস্কোপে দেখছি, এবং তার মধ্যে থাকে এরকম কিছু নেডল লাইক একদম সরু সরু সূচের মতো, নেডল লাইক সূচের মতো হচ্ছে অংশ, যেগুলোকে বলছি আমরা রাফাইট। সো রাফাইট কোন ধরনের ক্রিস্টাল, বলবো ক্যালসিয়াম অক্সালেট। সো এই ক্রিস্টালগুলো যখন আমরা ওলকচু খাই গলাতে আটকে যায়, দিয়ে প্রচণ্ড পরিমাণে চুলকানি হয়, তখন বলে
লেবু, টক বা হচ্ছে তেঁতুল খেতে, দেন অ্যাসিড, এগুলোকে গলিয়ে দেয়। সো এইটুকুই মেনলি পরীক্ষায় আসে। সিস্টোলিথ কন্টেন্টস ক্যালসিয়াম কার্বনেট, গ্রাফাইট কন্টেন্টস ক্যালসিয়াম অক্সালেট। একটা মনে রাখো, তাহলেই আরামসে হয়ে যাবে। ঠিক আছে, চল। সো নেক্সট টপিক চলে আসি। তাহলে পুরো কোষ এবং কোষীয় অঙ্গাণু পুরো কমপ্লিট, রাইট? নেক্সট টপিক চলে আসি, কোষচক্র এবং কোষ বিভাজন। ঠিক আছে, কোষচক্র এবং কোষ বিভাজন। সেল সাইকেল, কোষ চক্র, সেল সাইকেল। সো কোষচক্র আমরা দুটো ভাগে ভাগ করছি। আচ্ছা, তার আগে বলি কেন কোষ বিভাজন করবে। ছোট ছিলাম, লম্বা হয়েছি, সো আমাদের গ্রোথ, বৃদ্ধির জন্য কোষ বিভাজন হবে। কেটে গেছে, দুদিন পরে চামড়া জুড়ে লাগছে, সো তার জন্য আমাদের রিপেয়ার বা ক্ষত নিরাময় করার জন্য কোষ বিভাজন হবে। অবভিয়াসলি আমরা প্রত্যেক সময় কাজ করি না, কাজ করার পর একটু রেস্ট নিই। সো সিমিলারলি কোষ বিভাজন করতে কোষের প্রচুর শক্তি খরচ হয়, সেই জন্য সে ম্যাক্সিমাম সময়টা রেস্ট করে, বাকি সময় মাত্র ডিভিশন করে। দেখে নাও, তাহলে কোষ বিভাজন বা এই চক্রগুলো কেন হবে বুঝতে পারছো? আমাদের বড় হওয়ার ক্ষেত্রে কাজে লাগবে, আমাদের কেটে গেলে জায়গা জুড়তে কাজে লাগবে। সো কোষচক্র দুটো ভাগে আমরা ভাগ করছি। একটা হচ্ছে বাংলায় সেম জিনিস থাকে, ইন্টারফেজ এবং ডিভিশনাল ফেজ বা বিভাজন দশা, বা যেটার নাম হচ্ছে মাইটোটিক ফেজ। মাত্র আমাদের 24 ঘন্টা হচ্ছে সময়। তাহলে দেখে নাও, যেটা বললাম, কোষ বিভাজন করতে এতটা সময় লাগে, মাত্র হচ্ছে দেখে নাও 1 আওয়ার মাইটোসিস মিয়োসিস সব কোষ বিভাজন হয়। প্রোফেজ মেটাফেজ প্রচুর পড়েছো, তাহলে ভাবো মাত্র 1 ঘন্টা কোষ বিভাজন করে, বাকি সময় সেল থাকে পুরো রেস্ট কন্ডিশনে। তাকে বলছি আমরা ইন্টারফেজ বা রেস্টিং দশা, রেস্টিং ফেজ, বিশ্রামকালীন দশা। সো ইন্টারফেজ যদি ছবি আঁকা যায় একটা কোষের, দেখে নাও 1 ঘন্টা মাত্র কোষ বিভাজন করে, যেটার নাম হচ্ছে এম ফেজ বা ডিভিশনাল ফেজ। বাকি পুরো সময় সেল থাকে ইন্টারফেজে। ওকে, তাহলে ইন্টারফেজ আবার 3টে ভাগে ভাগ, G1 S G2। তাহলে এখানে একই ভাগে করলাম, ইন্টারফেজে 3টে দশা, গ্যাপ 1 বা G1, সিনথেসিস বা হচ্ছে এস ফেজ, এবং হচ্ছে বলবো আমরা এস ফেজ, এবং G2 বা গ্যাপ 2, রাইট? এছাড়াও কিছু কিছু কোষ কোনো দিন জন্মের পর বিভাজিত হয় না, চুপচাপ একটা জায়গায় বসে থাকে, G0 দশা, চুপচাপ বসে থাকে। তাহলে ভাবো, জন্মাবার পর জাস্ট কোনো দিন তারা ডিভিশন করে না, নেভার ডিভাইড, কোনো দিন বিভাজন করে না। কারা ম্যাম? অবভিয়াসলি জানো, স্নায়ু কোষ। এত সমস্যা নার্ভের রোগীদের কেন বিভাজন হয় না? মাসেল সেল, পেশি কোষ এবং যকৃৎ কোষ। তাও যকৃতে দেখো লিভার সিরোসিস, ফ্যাটি লিভার এরকম হয়। লিভার ট্রান্সপ্লান্ট করা যায়, মানে জেনারেলি বসে থাকে G0-তে। যদি তোমার শরীরে লিভার বাড়ানোর দরকার হয়, তারা G1 S G2 তারপর ডিভিশনে যাবে, বাট নার্ভ সেল কোনো দিনই যাবে না। সো প্রপার এক্সাম্পল যদি নান অফ দিস থাকে, অবভিয়াসলি ফার্স্ট চয়েস তোমরা নার্ভ সেলকে অ্যান্সার নিও। অল অফ দিস থাকলে ঝামেলা মিটে গেল, রাইট? তাহলে
এখানে থেকে হচ্ছে G0 দশা হলো। সিনথেসিস ফেজ প্রচুর আসে, রিসেন্ট দেখে নাও WBCS মেন্স 2020। কি তৈরি হয়, ডিএনএ সিনথেসিস বা ডিএনএ কোথায় তৈরি হয়, বলবো এস ফেজ। অলরেডি দেখলাম ডিএনএ কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস অ্যান্ড প্লাস্টিড উদ্ভিদের ক্ষেত্রে। সো ডিএনএ কোথায় তৈরি হয়, এস ফেজ। ডব্লিউবিসিএস মেন্সের পরীক্ষায় এস ফেজ না দিয়ে ছিল ইন্টারফেজ, সো সিম্পল অ্যান্সার। G2 তে কি হয় ম্যাম, G2 তে বলবো আরএনএ অ্যান্ড হচ্ছে প্রোটিন সিনথেসিস, ঠিক আছে, আরএনএ অ্যান্ড প্রোটিন সিনথেসিস হচ্ছে বলবো G2 দশাতে। চলো তাহলে এখান থেকে যদি পরীক্ষার কোশ্চেন জিজ্ঞেস করে জাস্ট দেখে নাও কটা কোশ্চেন আছে, দেখে নাও। ইন্টারফেজ 23 ঘন্টা, মাইটোটিক ফেজ 1 আওয়ার। যেহেতু 23 ঘন্টা সব থেকে বৃহত্তম দশা কোষ চক্রের ইন্টারফেজ, ডিএনএ কোথায় তৈরি হয়, এস ফেজ। G0 দশা কোথায় দেখা যায়, নার্ভ সেল, লিভার সেল অ্যান্ড মাসেল সেল। অ্যান্ড আমরা অলরেডি পড়লাম যে G2 তে কি হয়, আরএনএ এবং প্রোটিন সিনথেসিস। ডান। চলো নেক্সট চলে আসি এবার, ঠিক আছে। এবার আসি আমরা কোষ বিভাজন। তিনটে নাম প্রত্যেকে জানো, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। এখান থেকে যেটা আসে, অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, মানে ডিরেক্ট সেল ডিভিশন। ধরে নাও দিস ইজ গাইজ ব্যাকটেরিয়া। এ যখন কোষ বিভাজন করবে জাস্ট একটা ছোট্ট এরকম উপবৃদ্ধি বা বার্ড লাইক স্ট্রাকচার, পরবর্তীকালে এটা মায়ের থেকে পড়ে গিয়ে নিউ ব্যাকটেরিয়া তৈরি করে। সো ডিরেক্টলি ফ্রম মাদার বডি, তাই জন্য বলছি ডিরেক্ট সেল ডিভিশন বা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। চলো নেক্সট চলে আসি আমাদের টপিক মাইটোসিস, মিয়োসিস। কি কি হয়, মাইটোসিস কোথায় হয়, দেহকোষ। কোথাও কেটে গেছে, দুদিন পর স্কিন জোড়া লেগেছে, কোন কোষ বিভাজন হবে, অবশ্যই বলবো মাইটোসিস। সো সোমাটিক সেল বা বডি কোষ মানে হচ্ছে দেহকোষ। চলো অলরেডি বললাম কেটে গেলে কোন কোষ বিভাজন, মাইটোসিস। সো মাইটোসিসকে বলছি উন্ড হিলিং কোষ বিভাজন বা রিপেয়ারিং সেল ডিভিশন, ক্ষত নিরাময়কারী কোষ বিভাজন। নোন অ্যাজ হোমোটাইপিক, একটু পরে আসছি, নোন অ্যাজ ইকুয়েশনাল সেল ডিভিশন, ছোটবেলায় পড়তে সম বিভাজন। কেন, লুক অ্যাট দ্য পিকচার। প্রত্যেকে আমরা জানি যে আমাদের ক্ষেত্রে প্রত্যেকে জানি 46 ক্রোমোজোম থাকে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে তৈরি হচ্ছে দুটো নতুন কোষ। প্রশ্ন হচ্ছে এই দুটো নতুন কোষে কতগুলো ক্রোমোজোম থাকবে, অনেকে 23 বলো। মনে রাখো আমাদের মাইটোসিস হচ্ছে দেহকোষ, যদি 23 করো তার পরের কোষ বিভাজনে আরো কমতে কমতে দেখা যাবে তোমাদের বংশে কোনো ক্রোমোজোম থাকবে না। এভরি মেল লুকস লাইক সেম, এভরি ফিমেল লুকস লাইক সেম। সো মাইটোসিস হচ্ছে দেহকোষে সেম সংখ্যক ক্রোমোজোম থাকবে দুটো কোষে, 46 46। সেই জন্য মাইটোসিসকে বলছি সমবিভাজন, সেম নাম্বার অফ ক্রোমোজোম। হোয়াই হোমো, হোমো মানে আমরা একইভাবে পড়েছি সেম বা সম। ম্যাম হোমো কেন বলছি, দুটো সম আকৃতির, সেম সাইজ, সম আকৃতির কোষ তৈরি হয়েছে, সেম সাইজ অফ টু সেল। তাহলে দিস ইজ দ্য ওভারঅল সামারি অফ মাইটোসিস, কোষ বিভাজন। চলো নেক্সট মুভ করা যাক। মাইটোসিসের ক্ষেত্রে
দেখে নাও, ডিভিশন বা বিভাজন ছোটবেলাতে বাংলা হরফে লেখা থাকতো সাইটোকাইনেসিস, একদম বাংলা হরফে লেখা থাকতো। সো দুটো ভাগে বিভাজন হচ্ছে। সাইটোকাইনেসিস মানে হচ্ছে ডিভিশন অফ সাইটোপ্লাজম। আরে বাবা, যে নিউ বা নতুন কোষগুলো তৈরি হচ্ছে তাদেরকে ডিএনএ দিতে হবে এবং তাদেরকে সাইটোপ্লাজম দিতে হবে, সেই জন্য সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে ডিভিশন অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজন। সো আলটিমেটলি আমাদের ক্যারিওকাইনেসিসকে চারটে ভাগে ভাগ করছি, চারটে দশা। অলরেডি আমরা প্রত্যেকের নাম মুখস্থ, প্রচুর ডেসক্রিপটিভ পড়েছো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমাদের স্টার মার্ক করা মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শুধু মেটা এবং অ্যানা। ওকে, চলে আসো এবার স্টেজগুলো দেখে নাও। সো প্রোফেজ, আচ্ছা কি হয় একটু বুঝে নি, তারপর আসছি আমরা ডেসক্রিপটিভে। চলো, সো ফার্স্ট হচ্ছে আছে প্রোফেজ। নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের ছবি আঁকি, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় রস এবং নিউক্লিয় প্লাজম। তাহলে প্রোফেজ দশাতে ম্যাম কি হয় জাস্ট দেখে নাও। নিউক্লিয় পর্দা আস্তে আস্তে ভ্যানিশ, অদৃশ্য হয়ে যায়। নিউক্লিয় লাশ অদৃশ্য হয়ে গেছে, সো পড়ে আছে নিউক্লিয় জালক অল ওভার দ্য সেলের মধ্যে এরকম লুজলি অ্যারেঞ্জ থাকে, দেখে মনে হবে একটা কি বল অফ উল, একটা উলের বলের মতো জাস্ট পড়ে আছে। সো দিস ইজ দ্য গাইজ প্রোফেজ। এইটুকুই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, বাট হঠাৎ করে পড়লে বুঝতে পারবে না, সেজন্য লেখা আছে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাস ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেছে। নিউক্লিয় জালক বিকাম কন্ডেন্স ইনটু ক্রোমোজোম। সো দিস ইজ দ্য প্রোফেজ। চলে আসো এবার হচ্ছে কি মেটাফেজ। চলো নেক্সট চলে আসি, এবার হচ্ছে মেটাফেজ। সো নেক্সট আসি মেটাফেজ। চলো, সো মেটাফেজে আমরা কি দেখছি, এটা হচ্ছে কোষ, সবকিছু উড়ে গেছে, নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাস উড়ে গেছে। তাহলে কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম মাঝ বরাবর তুমি ক্রোমোজোমগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। ইউ ক্যান কাউন্ট দ্য ক্রোমোজোম নাম্বার। আমি ডিটেলস আঁকলাম না, আমি ডিটেলস কিছু বলছি না, এত ইজি নয়। প্র্যাকটিক্যাল লাইফ থিওরিতে পড়ছি, এত সুন্দর সাজানো থাকে। যারা বটানি অনার্স, জুলজি অনার্স আছো তারা জানো কতটা কষ্ট করে আমাদেরকে ক্রোমোজোম অবজার্ভ করতে হয়। সো মেটাফেজ একদম জাস্ট দেখো কি বলছে, এটুকুই পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলবো ক্রোমোজোমস আর অ্যারেঞ্জড ইন ইকুয়েটর রিজিয়ন, নিরক্ষীয় অঞ্চল বরাবর মাঝ বরাবর সুন্দরভাবে সাজানো আছে। ইউ ক্যান কাউন্ট দ্য ক্রোমোজোম নাম্বার। পরীক্ষায় জিজ্ঞেস করে তোমাকে একটা পেঁয়াজের মূল দেওয়া হলো, কোন দশায় ক্রোমোজোমগুলোকে ভালোভাবে গুনতে পারবে, বেস্ট টেস্ট হচ্ছে মেটাফেজ। ক্রোমোজোমস আর ওয়েল ডেভেলপড অ্যান্ড ওয়েল স্টাডিড। এত সুন্দর, এখানে তুমি আরামসে তুমি ভালোভাবে স্টাডি করতে পারবে ক্রোমোজোম দেখতে কীরকম, কি দিয়ে তৈরি এগুলো। চলো নেক্সট আসি হচ্ছে, এটা গেল মেটা। নেক্সট চলে আসি অ্যানাফেজ। অ্যানাফেজ এবার আস্তে আস্তে দুটো কোষ তৈরি হবে, তার মানে একটু কোষটা বেশ বড় হয়ে গেছে। আচ্ছা, যেটা আমি আঁকছিলাম না এখানে দেখে নাও, এটা হচ্ছে সেন্ট্রোজোম। অলরেডি বললাম প্রাণী কোষে থাকে। ম্যাম সেন্ট্রোজোমের কাজ কি, সেটা হচ্ছে স্পেন্ডেল ফাইবার বা বেম তন্তু গঠনে সাহায্য করে। ওকে, সো দিজ আর দ্য স্পেন্ডেল ফাইবার বা বেম তন্তু। এখানে এবার দেখবো কি হচ্ছে, জাস্ট দেখো। ওকে, এখানে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো দেখে নাও। এবার ডিভিশন হবে, ক্রোমোজোমগুলো ভাগ করবে।
এবার জাস্ট দেখো কি হচ্ছে, স্পিন্ডেল ফাইবার বলছে ভাই এবার তুই আমার কাছে চলে আয়, দুজনে মিলে টানাটানি করছে। সো ক্রোমোজোমগুলো এবার পোলের দিকে মুভ করছে, ঠিক আছে। সো ছবি দেখে নাও এখানে, ছবি দেখে নাও এখানে, জাস্ট দেখো, দিস ইজ দ্য বিউটিফুল রিয়েল স্ট্রাকচার অফ অ্যানাফেজ। দেখে নাও সুন্দর, দিজ আর দ্য বেম তন্তু বা স্পেন্ডেল ফাইবার, যেটার কাজ, যেটা কোথা থেকে তৈরি হয়, এইখানে থাকে হচ্ছে সেন্ট্রোজোম তৈরি করছে। আচ্ছা, সো দিজ আর দ্য ক্রোমোজোম, দুদিকের পোল বা মেরুর দিকে গমন করছে, এটাকে বলছি অ্যানাফেজিক চলন বা অ্যানাফেজিক মুভমেন্ট। লাস্ট টেলোফেজ। টেলোফেজ মানে জাস্ট চলে আসি, টেলোফেজ মানে কি? টেলোফেজ মানে হচ্ছে জাস্ট দেখে নাও, আমি বারবার বলছি, এবার আস্তে আস্তে সেলটা বড় হচ্ছে। সো এবার কি হবে, কোষটা বেশ বড় হয়ে যাবে এরকম। কি আসে, নিউক্লিয়াস আবার ব্যাক করেছে, ঠিক আছে। নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালক, আবার ফিরে এসেছে নিউক্লিয় রস অলসো। এখানেও একইভাবে নিউক্লিয়াস, নিউক্লিয় লাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিয় রস তৈরি হয়ে গেল। মাঝখানের কোষটা কি হচ্ছে, বিভাজিত হচ্ছে, এরকম সিম্পল ক্লিভেজ তৈরি হবে প্রাণী কোষে, দিয়ে দুটো নতুন কোষ হচ্ছে তৈরি হচ্ছে। সো দিস ইজ দ্য টেলোফেজ। তাহলে প্রফেজে কি হলো, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস ভ্যানিস, মেটাফেজে মাঝ বরাবর, অ্যানাফেজে দুদিকের পোলে, টেলোফেজ এটা, টেলোফেজে কি হচ্ছে, জাস্ট বলবো দুটো নতুন কোষ তৈরি হচ্ছে। সো দেখে নাও, ডিভিশন অফ মাদার সেল অ্যান্ড ফরমেশন অফ টু ডটার সেল, অপত্য নতুন কোষ হচ্ছে তৈরি হচ্ছে। ওকে, চলো এবার চলে আসি একটা ভীষণ সুন্দর ছবি, জাস্ট দেখে নাও। এটা হচ্ছে আমাদের একদম হচ্ছে মাইটোসিস, দেহ কোষে হয় মাইটোসিস। সো দেখে নাও, এটা ইন্টারফেজ দশা ছিল, দেন এটা হচ্ছে প্রফেজ, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস ভ্যানিশ হয়ে গেছে। মেটাফেজ, সুন্দরভাবে তুমি 1 2 3 4 কটা ক্রোমোজোম আছে, মাঝ বরাবর 4টে ক্রোমোজোম আরামসে তুমি গুনতে পারছো। দিস ইজ দ্য এক্সাম ওরিয়েন্টেড পয়েন্ট। কোন দশায় ক্রোমোজোমগুলো মাঝ বরাবর সাজানো থাকে, কোন দশায় ক্রোমোজোম গুনতে পারো মেটা। অ্যানাফেজ ভীষণ সুন্দরভাবে দেখো, দিস ইজ দ্য সেন্ট্রোজোম, যেটা অলরেডি বললাম, এবং দিজ আর দ্য স্পেন্ডেল ফাইবার, বাংলায় পড়েছো বেম তন্তু গঠন করছে। দিজ আর দ্য ক্রোমোজোম, দুদিকের পোলে মুভ করেছে অ্যানাফেজ। লাস্ট ওয়ান টেলোফেজ, দুটো কোষ মাঝখানে বিভাজন হবে। এখানে একটুখানি বলে দিই, টেলোফেজের ক্ষেত্রে জাস্ট এখানে একটু মনে রাখো, বলবে অ্যানিমাল সেল, প্রাণী কোষে জাস্ট হয় ক্লিভেজ, মাঝখানে একটা ক্লিভেজ তৈরি হয়, দুটো কোষ ভেঙে যাচ্ছে। কিন্তু উদ্ভিদ কোষে, প্লান্ট সেলে, উদ্ভিদ কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে শক্ত, সেখানে তৈরি হয় সেল প্লেট মাঝখানে, দেন দুটো কোষ আলাদা হচ্ছে। এই দুটো ডিফারেন্স। অ্যানিমাল সেলে ক্লিভেজ তৈরির মাধ্যমে দুটো নতুন কোষ তৈরি হচ্ছে, উদ্ভিদ কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে শক্ত, সেল প্লেটের মাধ্যমে তাদের দুটো কোষ বিভাজিত হচ্ছে। সো দিস ইজ দ্য বিউটিফুল স্ট্রাকচার অফ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ডান। চলো নেক্সট লাস্ট টপিক হচ্ছে মিওসিস। মোস্ট একটা জটিল প্রসেস হচ্ছে মিওসিস। চলে এসো, মিওসিস, মাইটোসিস। মাইটোসিস হলো দেহ কোষে, সো আমাদের সারা বডিতে দু ধরনের কোষ, একটা দেহ কোষ, একটা জনন কোষ। সো মিওসিস হচ্ছে বলবো আমাদের রিপ্রোডাক্টিভ সেল। মিওসিস হচ্ছে রিপ্রোডাক্টিভ সেলে বা জনন কোষ, ঠিক আছে। বাংলায় পড়েছো জনন কোষে, মিওসিস হচ্ছে জনন কোষে, রাইট। মিওসিসকে দুটো ভাগে ভাগ করছি, মিওসিস 1, মিওসিস 2। সেবার একটুখানি চলে আসা যাক নেক্সট স্লাইডে। আচ্ছা, নেক্সট স্লাইডে না হয়েও এখানে একটা ভীষণ সুন্দর সুন্দর ছবি আছে, জাস্ট দেখে নাও। এখানে বলছে, সো মিওসিস হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষ। তাহলে ধরে নাও এটা হচ্ছে টেস্টিস, মেয়েদের ক্ষেত্রে থাকে
ডিম্বাশয়, ছেলেদের ক্ষেত্রে থাকে শুক্রাশয় বা টেস্টিস। কতগুলো ক্রোমোজোম থাকবে? অবভিয়াসলি ম্যাম 46 ক্রোমোজোম থাকে শুক্রাশয়ে। আচ্ছা, প্রথমে হবে মিয়োসিস 1। কেন জটিল? এই দুটো হয় তাই জন্য। এবার কোশ্চেন হচ্ছে, দুটো কোষ তৈরি হলো, আমরা মাইটোসিসে দেখছিলাম ম্যাম 46 ছিল সমবিভাজন বলেছিলাম। এখানে যদি ধরো শুক্রাশয় থেকে তৈরি হয়, আমরা প্রত্যেকে জানি শুক্রাণু বা স্পার্ম, তাহলে ম্যাম 46 স্পার্ম ওভাম বা ডিম্বাণুর সাথে যুক্ত হয়, তবেই তো একটা মানুষের বেবি তৈরি হয়। সো বেবিটা কতগুলো ক্রোমোজোম সম্পন্ন? 6×12 92। মাই গড, এই বেবিটাকে আমরা বলবো সুপার বেবি বা সুপার মেল বা সুপার ফিমেল। কখনোই সম্ভব নয়। তারপরে যে ছেলে বা মেয়ে আসবে সে আরো বেশি, এরকম করতে করতে আমরা একটা হাইব্রিড বা জায়ান্ট বা দৈত্য হয়ে যাব। সেটা হয় না, মানুষ মানুষই থাকবে। তাহলে ভাবো কি হয় না, একদমই ক্রোমোজোম হবে হাফ। ঠিক আছে, ক্রোমোজোম হবে গাইস, বলবো একদম হচ্ছে আমাদের হাফ হয়ে যায়, বলবো 23। সো মিয়োসিস 1 অবশ্যই এখানে কি লেখা আছে দেখে নাও, রিডাকশনাল সেল ডিভিশন বা হ্রাস বিভাজন। চলো মিয়োসিস 2, এবার নেক্সট হবে মিয়োসিস 2। এই একটা কোষ থেকে আবার দুটো, এই একটা কোষ থেকে আবার দুটো, মানে টোটাল 4টে স্পার্ম বা 4টে ওভাম তৈরি হয়। ঠিক আছে, এবার ম্যাম আরো কমিয়ে দেব, তাহলে তো সেই একই হয়ে গেল। কিছুদিন পর 23-এর হাফ হতে হতে কোনো ক্রোমোজোম থাকবে না, সেই জন্য কোনো হাফ হবে না, সেম থাকবে 23 করে। সেজন্য মিয়োসিস 2কে পড়েছিলাম আমরা সমবিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন। তাহলে সমবিভাজন কারা? বোথ মাইটোসিস অ্যান্ড মিয়োসিস 2। তার মানে মিয়োসিস 2 ম্যাম এক্স্যাক্টলি লুকস লাইক মাইটোসিস। চলো, একইভাবে এদেরও হয় প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 2, টেলোফেজ 2, বাট সেগুলো অনার্স লেভেল ক্লাস 12-এ পড়েছি। পরীক্ষার জন্য কম্পিটিটিভ লেভেলে এত ডিটেলস লাগবে না। সো এখান থেকে আমি জাস্ট যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে প্রোফেজ 1, এটাই মেনলি আসে। সব থেকে মিয়োসিস 1-এর বড় দশা, তাহলে কোষচক্রের বড় দশা দেখলাম ইন্টারফেজ, মিয়োসিস 1-এর বড় দশা দেখলাম প্রোফেজ 1। এটার আবার 5টা উপদশা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। চলো, সো ফার্স্ট ওয়ান কি বললাম? লেপ্টোটিন। আমরা প্রত্যেকে অনেক সময় দেখবে যখন বিয়ে বাড়ি যাই, বার্থডে পার্টি যাই, কি গিফট নেব বুঝতে পারি না, তাই না? আসলে কি গিফট নেব না বুঝতে পারি না, তখন আমরা কি করি? একটা ফুলের বোকে নিয়ে যাই। তাহলে এটা ধরুন একটা কোষ। সো ফুলের বোকেতে আমরা দেখতে পাই বেশ সুন্দর গোলাপ ফুলের একটা বোকে, অনেকগুলো গোলাপ ফুল একসাথে জড়ো হয়েছে, লুকস লাইক আ বোকে। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি কি না, ক্রোমোজোমগুলো যে কোনো একদিকে এসে এমনভাবে অ্যারেঞ্জ থাকে, ঠিক তোমার মনে হবে একটা ফুলের তোড়ার মতো স্ট্রাকচার, যেটাকে বলা হয় বোকে দশা বা বোকেট স্টেজ। তাহলে পরীক্ষায় শুধু জিজ্ঞেস করবে বোকেট স্টেজ কোথায় দেখা যায়, অ্যান্সার করব লেপ্টোটিন। ঠিক আছে, চলো নেক্সট মুভ করে যাই। টপিক হচ্ছে জাইগোটিন। সো জাইগোটিনে এবার কি হয় জাস্ট দেখো, সেল 1 এখানে ছিল, সেল 2। তাহলে বেচারা দেখে নাও, সেল 1-এ একটা বেচারা ক্রোমোজোম বোর হচ্ছে, আমার কোনো সঙ্গী সাথী নেই। কিছুদিন পর সে কি করলো, এখানেও একটা বেচারা সিঙ্গেল ক্রোমোজোম আছে। ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, দাঁড়াও কালারটা চেঞ্জ করে দিই। ওকে, সো এখানেও বেচারা একটা সিঙ্গেল ক্রোমোজোম অনেক দিন ধরে বোর হচ্ছিল, একা একা বোর হচ্ছিল। তখন কি হলো না, কিছুদিন পর দেখা গেল যে বললো দূর ভাল লাগছে না, চলো একটা ক্রোমোজোমকে বানিয়ে একসাথে থাকি। সো একটা সেলে
দুটো ক্রোমোজোম, সেম টাইপ, সেই জন্য এদেরকে বলছি আমরা হোমোলোগাস ক্রোমোজোম। ধরো আমার মেয়ের প্রতি খুব ভালোবাসা, বা কারো কোনো ছেলের, ধরো ছেলের প্রতি ভালোবাসা, হোমোগ্যামি বলছি আমরা, হোমোলোগাস, সেম টাইপের। তাহলে একটা কোষের মধ্যে দুটো সেম টাইপের ক্রোমোজোম, তাকে বলছি হোমোলোগাস ক্রোমোজোম। একে দেখে বেচারা জেলাস ফিল করছে, ওরে বাপরে এর কাছে সঙ্গী সাথী এসে গেছে, চলো আমিও একটা সঙ্গী সাথী বানিয়ে নিই। তাহলে এরাও হয়ে গেল হোমোলোগাস ক্রোমোজোম। কিন্তু কোশ্চেন হচ্ছে তারা দুটো ডিফারেন্ট কোষে আছে, সো একে অপরের থেকে তারা হচ্ছে হেটারোলোগাস। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। হো মানে সেম সেলে আছে, ডিফারেন্ট কোষের মধ্যে আছে, তাই জন্য বলছি হেটারোলোগাস ক্রোমোজোম, রাইট? চলো এবার কি হয়, কিছুদিন পরে দেখা গেল এরা সবাই হচ্ছে এই কন্ডিশন, এই দুটো কন্ডিশনকে বলছি আমরা বাইভ্যালেন্ট। একইভাবে দুটো ক্রোমোজোম, বাই মানে টু ক্রোমোজোম, বাইভ্যালেন্ট। কিছুদিন পর তারা যদি একসাথে পিকনিকে যায়, সো চারটে ক্রোমোজোম একসাথে হয়ে গেল কন্ডিশন টেট্রাড বা 4 ক্রোমোজোম। সো হোমোলোগাস ক্রোমোজোম কোথায় দেখা যায়? জাইগোটিনে। হেটারোলোগাস ক্রোমোজোম কোথায় দেখা যায়? জাইগোটিনে। বাইভ্যালেন্ট কোথায় দেখা যায়? জাইগোটিনে। টেট্রাড কোথায় দেখা যায়? জাইগোটিন। কেউ তোমাকে ডিটেলস জিজ্ঞেস করবে না। চলো নেক্সট ওয়ান, ভীষণভাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য গাইস, দেখে নাও, প্যাকাইটিন। ভীষণভাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লেপটোটিন বলে দিয়েছি, বকে দশা। নেক্সট চলে আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাকাইটিন। তো প্যাকাইটিনে কি হয়? ক্রসিং ওভার। প্যাকাইটিনে কি হচ্ছে জাস্ট দেখো, ক্রসিং ওভার। চলো ক্রসিং ওভার কি হচ্ছে, দুটো ক্রোমোজোম মনে আছে আশা করি, একটা নিয়েছিলাম গ্রিন, আর একটা ক্রোমোজোম নিয়েছিলাম কি না, হচ্ছে ডিফারেন্ট ক্রোমোজোম দুটো, একটা হচ্ছে সরি, একটা হচ্ছে পিঙ্ক, রাইট? একটা হচ্ছে পিঙ্ক। চলো একটা হচ্ছে পিঙ্ক ক্রোমোজোম, দুটো ডিফারেন্ট ক্রোমোজোম। নেক্সট স্টেপে কি হবে, ভীষণভাবে আসে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং আমাদের সমস্ত কিছু ডিপেন্ড করছে। দেখো এখানে কি হয় জাস্ট দেখো, সো দিস ইজ দ্য ক্রসিং। ক্রস মানে বুঝতেই পারছো, দুটো একে অপরের সাথে এরকম ক্রস করছে, সো দিস ইজ দ্য ক্রসিং ওভার, রাইট? সো ক্রসিং ওভারের রেজাল্ট কি জাস্ট দেখে নাও, ক্রসিং ওভারের এবার রেজাল্ট জাস্ট দেখো, ক্রসিং ওভারের রেজাল্ট কি হয়। চলে আসো, নিচটা সেম থাকছে, নিচে কোনো চেঞ্জ হচ্ছে না, পিঙ্ক এঁকে নিলাম, ওকে? তাহলে দেখো দুটো এক্সচেঞ্জ হয়েছে, আশা করি বুঝতে পারলে সবাই। তাহলে দেখো, দেখে নাও এখানে, তাহলে দুটো এরকম জাস্ট হচ্ছে এক্সচেঞ্জ হয়েছে, তাই না? So this is the result of crossing over. New combination, so এটার নাম হচ্ছে recombination, নতুন চরিত্র বা নতুন চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হলো, ওকে? এবং এই যে দেখতে লাগছে এটা হচ্ছে এক্সেপ্ট ক্রোমোজোম, এক্স এর আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম। এটার নাম কি দেওয়া হলো? এটার নাম হচ্ছে কায়াজমা। প্রসেস নেম ক্রসিং ওভার। ধরে নাও এটা একটা ক্রোমোজোম, ধরে নাও এটা একটা ক্রোমোজোম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো দুটো ক্রোমোজোম ক্রস হয়েছে, দেখতে লাগছে এক্স এর মতো, নাম হচ্ছে কায়াজমা। প্রসেসটার নাম ক্রসিং ওভার। আফটার এফেক্ট দেখে নাও দুটো মিক্সিং হয়েছে, সো দিস ইজ দ্য রিকম্বিনেশন, নতুন চারিত্রিক বৈশিষ্ট্য বা জেনেটিক বৈশিষ্ট্য। অ্যান্ড এটার হচ্ছে কোথায় হলো? প্যাকাইটিন। সো এইটুকুই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো দরকার নেই, এইটুকুই সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। চলো
চলো, সো প্যাকাইটিনে ক্রসিং ওভার, কায়াজমা, রিকম্বিনেশন, নতুন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী বা উদ্ভিদ তৈরি হলো। ঠিক আছে, সো মিস্ট্রি অফ হচ্ছে তুতানখামেন। এটা দিয়ে লাস্ট করবো আজকে। হ্যাঁ, পুরো কোর্স প্রয়োজন পুরো সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম। এটা পড়াতে গিয়ে আমি প্রচুর মিওসিস পড়াতে গিয়ে এটা বলি, তুতানখামেন, আশা করি ভদ্রলোকের নাম সবাই শুনেছ। মিশরিয়ান কিং বা এদেরকে বলা হয় ফারাও কিং, তাই না? এদেরকে বলা হয় ফারাও কিং, এবং ছিল হচ্ছে কি ইয়াংগেস্ট কিং, ইয়াং কিং, সব থেকে ইয়াং এবং রিচেস্ট মাম্মি। ঠিক আছে, সো ফারাও কিং। আচ্ছা, ভদ্রলোককে দেখো, ছবিটা দেখে বুঝতে পারছো একটু অস্বাভাবিক রকমের, দেখো চোখ, কান, মুখ, বা এখানে দেখো পুরো স্ট্রাকচারটা একটু অস্বাভাবিক রকমের গঠন। হাত পাগুলো বাঁকা বাঁকা, পায়ের আঙুলগুলো দেখো বাঁকা বাঁকা, হাতের আঙুলগুলো বাঁকা, একটা লাঠির সাপোর্ট নিয়ে চলছে। মাত্র 19 বছর বয়সে, 19 ইয়ার্স অফ এজে জাস্ট উনি মারা গেছিলেন। একটা ডিসকভারি চ্যানেলের প্রোগ্রাম 2018-19 এই সময়কার প্রোগ্রামে আমি দেখেছিলাম, সেটা নিয়ে জাস্ট একটা বলি যে কিভাবে আমাদের বায়োলজি লাইফের সাথে পুরো যুক্ত, দেখো না। সো ফারাও কিং, রিচেস্ট মামি, মাত্র 19 বছর বয়সে মারা গেছিল, 9 বছর বয়সে রাজা হয়েছিলেন। প্রশ্ন হচ্ছে ম্যাম এত কম বয়সে মারা গেছিল কেন? ডেথ নিয়ে একটা ভীষণভাবে হচ্ছে মিস্ট্রি আছে। ঠিক আছে, এই যে মিস্ট্রি অফ তুতানখামেনস ডেথ। কেউ কেউ বলছে যুদ্ধ করার সময় নাকি পড়ে যায়, দিয়ে ওনার এই ব্রেস্ট বোন, বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। আচ্ছা ভাবো, তুমি রাস্তায় পড়ে গেলে, কেউ ঠেলা দিল, পড়ে গেলে সাথে সাথে আমাদের হাড্ডি ভেঙে যাচ্ছে, এতটা আমরা কিন্তু দুর্বল নই। তো উনি নাকি যুদ্ধ করার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়, ব্রেস্ট বোন, বুকের পাঁজর ভেঙে নাকি মৃত্যু হয়। সেকেন্ড রিজন কেউ কেউ বলছে যখন উনি যুদ্ধ করছিলেন ওনার মাথায় তীর ধনুক আসে এবং হচ্ছে প্রচুর রক্তক্ষরণের জন্য মারা যায়। কারণ মাম্মি স্টাডি করে দেখা গেছে ওনার ব্রেস্ট বোন ভাঙা এবং বুকের এইখানে, মাথার এখানে একটা বড় সড়ো খুলির এখানে গর্ত, সেটা মনে করা হয়েছে যে কোনো তীর জাতীয় কিছু আসে। দুজন ব্রিটিশ সায়েন্টিস্ট মিশরে এসেছিলেন গবেষণা করতে যে কেন এত কম বয়সে মারা গেছিল, এবং তাদের যে পূর্ব কি বলবো, তাদের যে আফটার জেনারেশন বা ফিউচার জেনারেশন, মানে তুতানখামেনের পরবর্তীকালে জেনারেশনে ওনার ছেলেকে খোঁজ পাওয়া যায়, তারপরের জেনারেশনের কোনো খোঁজ পাওয়া যায়নি। সো সাডেনলি নেচারে হঠাৎ একটা জেনারেশন ভ্যানিশ হয়ে যেতে পারে না, রিজন কি? সেই নিয়ে গবেষণা করে তারা দেখলো প্রত্যেকটা রাজাদের বডি বা ফারাও কিং, বাবা, জেঠু, দাদু, তাদের সবার বডিতে স্টাডি করে দেখলো লুকস ওয়াইজ তারা দেখো অনেকটা দেখতে হচ্ছে ফিমেলদের মতো। কিরকম? এই যে ফিমেলদের মতো কোমরে ছিল কার্ভি স্ট্রাকচার, এবং ফিমেলদের মতো ছিল তাদের ক্ষেত্রে সফট মাসেল। ঠিক আছে, সফট মাসেল, ভীষণ নরম সরম তাদের বডি ছিল। অদ্ভুতভাবে দেখা গেছে তাদের দেখো হাত পায়ে একটু বাঁকা বাঁকা, মানে প্রত্যেকটা রাজাদের, ফারাও কিংদের যখন ডিএনএ অ্যানালিসিস করলো, ডিএনএ অ্যানালিসিস করে দেখলো তাদের মধ্যে একটা কমন ডিজিজ বা কমন একটা রোগ ছিল, যার নামটা দেখে নাও ব্রিটেল বোন ডিজিজ, মানে বোনগুলো ইজিলি হচ্ছে ভেঙে যাচ্ছে। ওকে, তার জন্য এরকম লাঠির সাপোর্টে তারা চলাফেরা করত। ভালো কথা। তার বাবার সাথে, তুতানখামেনের বাবার সাথে যখন তুতানখামেনের ডিএনএ ম্যাচ হলো, সো ডিএনএ ম্যাচ পেলো কি 60%। খুব ভালো কথা, বাবার সাথে ডিএনএ ম্যাচ পেলো 60%। চলো, মাকে, মাদার, দেখবে হিস্ট্রিতে লেখা আছে নেফরতিতিস বলে একজন ভদ্র মহিলার নাম, বাট উনি ছিলেন ওনার স্টেপ মাদার বা সৎ মা। সো ওনার অরিজিনাল বা বায়োলজিক্যাল মাদারকে, সেই নিয়ে ওরা প্রচুর গবেষণা করলো, এবং যেখানে মিশরিয়ান রানীদের মামি করে রাখা হয়েছিল, পারমিশন নিয়ে ওরা কিছু রানীর স্যাম্পল জোগাড় করলো, ডিএনএ স্যাম্পল, এবং সেখানকার সাথে একজনের সাথে তোমার হচ্ছে 40% ডিএনএ ম্যাচ হওয়াতে ওনারা ওকে বায়োলজিক্যাল মাদার হিসাবে কাউন্ট করলো।
তাহলে বাবার থেকে পেলো 60% ডিএনএ ম্যাচ, মায়ের থেকে পেলো হচ্ছে 40% ডিএনএ ম্যাচ। ভালো কথা। চলো ওদের কি মনে হলো দেখি একবার। ফাদার ভার্সেস মাদারের ডিএনএ ম্যাচ করাই। সো বাবা এবং মায়ের মধ্যে যখন ডিএনএ ম্যাচ করলো, সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজড হয়ে গেল। বাবা মায়ের মধ্যে ডিএনএ ম্যাচ ছিল 90%। তোমরাই বলো তোমার সাথে তোমার কার 90% ডিএনএ ম্যাচ পাবে? অবভিয়াসলি সিবলিংস, ভাই বোন। ঠিক আছে, ভাই বোন, রাইট? তার মানে বুঝতেই পারছো তখনকার দিনে প্রচুর কুসংস্কার ছিল যে আমরা ব্লু ব্লাড, রাজকীয় রক্ত। সো ব্লু ব্লাডকে সেভ করার জন্য ওরা সেম ব্লাড রিলেশন, ব্লাড গ্রুপ নয়, সেম ব্লাড রিলেশন, নিজস্ব রক্তের মানুষজনের সাথে বিয়ে হতো। তার মানে মাস্তুতো, খুড়তুতো, জ্যাঠতুতো ভাই বোনদের সাথে তাদের বিয়ে হতো। আস্তে 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 নাম্বার কমতে কমতে লাস্টের দিকে কাউকে না পেয়ে তারা নিজস্ব ভাই বোনদের বিয়ে করেছিল এবং 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 দেখো 90% ডিএনএ ম্যাচ পেল। একটা রোগ হঠাৎ করে তোমার জেনারেশনে কমন হতে পারে না, প্রত্যেকটা জেনারেশনে ট্রান্সফার হতে 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 সেম জেনারেশন বিয়ে করার জন্য, সেম ব্লাড রিলেশনে বিয়ে করার জন্য নতুন কোনো জিন বাইরে থেকে আসছে না, একই জিন ঘুরে ফিরে একই রোগ ঘুরে ফিরে আসছে। তার জন্য দেখে নাও এরকম একটা ডিফরমেশন বডিতে। ঠিক আছে, তারপরে বুঝতে পারছো হাউ মিওসিস আমাদের হেল্প করছে অ্যাডভান্সড হতে। তুমি বাঙালি বিয়ে করেছো ধরো একজন নেপালি বা ধরো আসামিজকে, দুটো ডিফারেন্ট জিন মিক্স হচ্ছে এবং তোমার যে বেবি তৈরি হবে অ্যাডভান্স লেভেল। কেন আজকালকার দিনের বাচ্চারা এতটা অ্যাডভান্স? ডিউ টু ডিফারেন্ট জিন or due to crossing over of different gene। যত ডিফারেন্ট জিন এক্সচেঞ্জ হবে তত বেশি হাইলি অ্যাডভান্সড ক্যারেক্টার তৈরি হচ্ছে। তুমি ইন্ডিয়ান বিয়ে করেছো কোনো ফরেন কান্ট্রির ছেলে বা মেয়েকে, সো দুটো ডিফারেন্ট জিন মিক্সিং হচ্ছে, অ্যাডভান্স লেভেল তৈরি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, রাইট? তার মানে বুঝতেই পারছো তো যে কিভাবে সেম ব্লাড রিলেশনে ম্যারেজ তোমার হচ্ছে একটা জেনারেশনকে ভ্যানিশ করে দিয়েছে এবং তাদের মধ্যে দেখবে এই রোগটা কমন ছিল। সো আলটিমেটলি কনক্লুশন হচ্ছে যে ম্যারেজ অফ সেম ব্লাড রিলেশন কজেস বা লস্ট অফ পুরো হোল জেনারেশন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলো। সো দিস ইজ দ্য রেজাল্ট অফ মিওসিস, তাহলে মিস্ট্রি অফ তুতানখামেনস ডেথ। সো আজকের মতো এইটুকু। হোমওয়ার্ক থাকলো তোমাদের, কমেন্ট বক্সে অ্যান্সার দিও। যা পড়িয়েছি সেই নিয়ে তোমাদের থাকছে 10টা হচ্ছে কি না এমসিকিউ। সো অবশ্যই তোমরা অ্যান্সার করো যে 10টা তোমাদের রিভিশনও হয়ে যাবে। সো আজকের মতো এইটুকু, টাটা, বাই, ভালো থেকো। আর কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করো। ফুল সেল ডিভিশন, সেল অর্গানালি কমপ্লিটেড।